আজকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টপিকস এর লং লিভড অ্যাসেট এই রিডিংটা কভার করব। এটা বুক 3 মডিউল 6। এখানে ফার্স্ট লোয়েস হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন কস্ট দ্যাট আর ক্যাপিটালাইজড এন্ড কস্ট দ্যাট আর এক্সপেন্সড ইন দ্য পিরিয়ড। তার মানে আমরা যখন একটা খরচ করি সেই খরচটা আমরা কি ক্যাপিটালাইজ করব নাকি আমরা এক্সপেন্স করব। সো ক্যাপিটালাইজ করাটা কি? ক্যাপিটালাইজ করা হচ্ছে আমি এটা আমার একটা অ্যাসেট হিসাবে দেখাবো, ফিক্সড অ্যাসেট হিসেবে দেখাবো। আর এক্সপেন্স অর্থ হচ্ছে গিয়ে আমি খরচ হিসেবে ওই বছরের খরচ হিসাবে দেখাবো। তো ধরেন আমরা আমাদের বিজনেসের জন্য একটা মেশিন পারচেস করলাম, যে মেশিনটা 10 ইয়ার্স ধরে আমি ব্যবহার করব, ওই মেশিন ইউজ করে আমি প্রোডাকশন করব। ইন দ্যাট কেস এই যে আমার কস্টটা ইনভলভ হইলো এই মেশিনটা পারচেস করার জন্য, এই কস্টটাকে আমি কি করব? এটাকে আমি ক্যাপিটালাইজ করব। দ্যাট মিনস আমি কি এটাকে যেভাবে আমি এন্ট্রি দিব সেটা হচ্ছে আমি মেশিনটা আমার একটা ফিক্সড অ্যাসেট, মেশিনটা আছে, এটা আমি $10 মিলিয়ন পারচেস করলাম। মেশিন উইল বি ডেবিট অ্যান্ড ক্রেডিট উইল বি আওয়ার অ্যাকাউন্টস পেয়েবল হইতে পারে, ক্যাশ হইতে পারে। সো ক্যাশ অর অ্যাকাউন্টস পেয়েবল যাই হোক না কেন, সেটা হচ্ছে ক্রেডিট 10 মিলিয়ন। আচ্ছা, এই যে মেশিনটা, এই মেশিনটা কোথায় আমি এন্ট্রি যাবে? এটা যাবে হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটের কোন জায়গায় যাবে? ব্যালেন্স শিটের ফিক্সড অ্যাসেটের মধ্যে যাবে, বা লং লিভড অ্যাসেট, যেটাকে আমরা লং লিভড অ্যাসেটও বলতে পারি। লং লিভড অ্যাসেট মানে হচ্ছে যেটা 1 বছরের বেশি সময় ধরে থাকবে, ওই হেডিং এ চলে যাবে। অন দ্য আদার হ্যান্ড, যদি এমন হয় যে আমরা স্যালারি পে করলাম, পেইড স্যালারি, $5 মিলিয়ন। সো এই ক্ষেত্রে কি হবে? এইটা কিন্তু আমরা পেমেন্ট করে দিছি, এটা খরচ হয়ে গেছে, এখান থেকে ভবিষ্যতে আমি আর এটা থেকে কোনো বেনিফিট পাবো না। এই স্যালারি পেমেন্ট করার কারণে এমপ্লয়ির কাছ থেকে আমি যে বেনিফিট পাওয়ার, এটা আমি এখনই পেয়ে যাচ্ছি, কিন্তু ইন ফিউচার এখান থেকে আমি আর কিছু পাবো না, এটা আমার খরচ হয়ে গেছে। এটাকে আমরা বলে থাকি পিরিয়ডিক কস্ট, অর্থাৎ ওই পিরিয়ডের জন্য আমার এটা একটা এক্সপেন্স বা পিরিয়ডিক এক্সপেন্স। এইটা আমরা কোথায় এন্ট্রি করব? এটা নর্মালি যখন আমরা পে করি তখন আমাদের স্যালারি এক্সপেন্স হয়ে যাবে হচ্ছে ডেবিট, অ্যান্ড ইদার স্যালারি পেয়েবল অর হচ্ছে গিয়ে আমরা যদি পেমেন্ট করে দিয়ে থাকি তাহলে ক্যাশ, দুইটার যে কোনো একটা আমাদের ক্রেডিট হবে। সো এই যে এক্সপেন্সটা আমরা কোথায় বুক করে থাকি? আমাদের ইনকাম স্টেটমেন্টে। ইনকাম স্টেটমেন্টে আমরা খরচ হিসেবে দেখায় থাকি। তার মানে কস্ট দুই ধরনের হইতে পারে। একটা থেকে আমরা ভবিষ্যতে আরো বেনিফিট পাবো, বা আমরা কোনো অ্যাসেট পারচেজে আমরা সেটা কস্টটা ইনভলভ হইতে পারে, তখন আমরা সেটাকে ক্যাপিটালাইজ করে থাকি। মিনস আমরা ব্যালেন্স শিটে এটাকে শো করি, এটা হচ্ছে কাইন্ড অফ লং লিভড অ্যাসেট। আর যদি এমন হয় যে আমাদের রেগুলার এক্সপেন্ডিচারের পার্ট হিসেবে আমরা কোনো একটা একটা কস্ট ইনকার করলাম, তখন সেটাকে আমরা পিরিয়ডিক এক্সপেন্স হিসেবে শো করে থাকি, এবং এটা কোথায় আমরা দেখাই? ইনকাম স্টেটমেন্টে। So expenditures related to long-lived assets are capitalized as part of cost of assets if they are expected to provide future benefit, typically beyond 1 year. So মেশিন থেকে কি আমরা 1 ইয়ারের পরেও বেনিফিট এক্সপেক্ট করছি, দ্যাটস ওয়াই আমরা এটাকে ক্যাপিটালাইজ করছি। আদারওয়াইজ ইফ দ্য ফিউচার ইকোনমিক বেনিফিট ইজ আনলাইকলি or highly uncertain, the expenditure is expensed as incurred. যদি এমন হয় যে না, ফিউচারে এটা থেকে আসলে কোনো বেনিফিট পাওয়া যাবে কিনা, বা যাওয়াটা আনসার্টেইন অনেক বেশি, সেই ক্ষেত্রে আমরা ওই সময়ের বা ওই পিরিয়ডের এক্সপেন্স হিসাবে
সেটাকে আমরা শো করে থাকি। আচ্ছা, এই ডাউটফুল জিনিসটা যাবে কি যাবে না এই ধরনের কথা কেন আসতেছে? আসতেছে এই কারণে যে আমরা মেশিন পারচেজ করলে আসলে এই ডাউটটা নাই। ডাউটটা কোথায় থাকে? ধরেন হচ্ছে গিয়ে আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করছি বা ধরেন টিকা ডেভেলপ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার যদি আনসার্টেইনটি থাকে তখন আমরা কি করব? পিরিয়ডের খরচ হিসাবে দেখায় দিব। ধরেন এই যে করোনা ভাইরাসের টিকার যখন গবেষণা করছিল, তখন এই গবেষণা থেকে আল্টিমেটলি সাকসেসফুল হবে কিনা তারা কিন্তু নিশ্চিত ছিল না। তো যতক্ষণ পর্যন্ত তারা নিশ্চিত হতে না পারছে ততক্ষণ পর্যন্ত এটা পিরিয়ডিক এক্সপেন্স। যখন তারা দেখলো যে না, এইটা থেকে আমরা ইন ফিউচারে আমরা বেনিফিট পাবো, তখন এই ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার রিসার্চ এক্সপেন্ডিচারটাকে তখন আমরা চাইলে ক্যাপিটালাইজ করতে পারি। এটা হচ্ছে গিয়ে মূল বিষয়টা, যদি সেটা সার্টেইন হয় যে আপনি কনফার্ম হন যে বেনিফিটটা আপনার ভবিষ্যতে আসবে। আর ইন জেনারেল লাইক স্যালারি এক্সপেন্স, মেশিন এক্সপেন্স, এগুলাতে আসলে অত ডাউটের কিছু নাই, এগুলা একদম ক্লিয়ার কাট। লাইফ মোর দেন 1 ইয়ার, লং লিভড অ্যাসেট। লাইফ লেস দেন 1 ইয়ার, এটা হচ্ছে পিরিয়ডিক এক্সপেন্ডিচার। Although capitalizing expenditure rather than expensing them results in higher reported profitability in the initial year. দেখেন, আমরা যদি ক্যাপিটালাইজ করি, যদি একটা খরচকে আমরা ক্যাপিটালাইজ করি, তাহলে কি হবে? আমাদের ওই বছরের ইনকাম স্টেটমেন্টে খরচটা কম শো করব। খরচ যদি কম শো করা হয় তার মানে হচ্ছে আমাদের প্রফিট কি হবে? বেশি হবে। সো ক্যাপিটালাইজিং রেদার দেন এক্সপেন্সিং কি হয় তাতে? যদি এক্সপেন্সিং না করে আমরা ক্যাপিটালাইজ করি একটা খরচকে, তখন কি হচ্ছে? তখন রিপোর্টেড প্রফিট ইনিশিয়াল ইয়ারে বেশি হয়। ইনিশিয়াল ইয়ার শব্দটা কেন আসলো? যে বছর আপনি ক্যাপিটালাইজ করলেন ওই বছর আপনি খরচটা কম দেখালেন, যে কারণে আপনার প্রফিটটা বেশি হয়েছে। কিন্তু যেহেতু আপনি ক্যাপিটালাইজ করলেন, এর সাবসিকুয়েন্ট ইয়ার গুলাতে আপনি কি করবেন? এটাকে অ্যামোর্টাইজেশন অথবা ডেপ্রিসিয়েশন করবেন। তার মানে আপনি এই খরচটাকে ওভার দ্য লাইফ অফ দ্য অ্যাসেট আপনি ভাগ করে নিচ্ছেন। তার মানে পরের বছর গিয়ে আপনি যদি এই বছর এক্সপেন্স করে ফেলতেন, পরের বছর কিন্তু এটা আর খরচ হিসেবে আসতো না। কিন্তু ক্যাপিটালাইজ করার কারণে পরের বছর আপনার পার্শিয়াল অংশ খরচ হিসেবে আসতেছে। কারণ তাহলে কি হতেছে? সাবসিকুয়েন্ট ইয়ারে প্রফিটেবিলিটি লোয়ার হচ্ছে। lower profitability in subsequent years. However, if a company continues to purchase similar or increasing amount of asset each year, the profitability enhancing effect of capitalization continues. কিন্তু আরেকটা বিষয় বলছে কি, যে এই যে এইরকম ক্যাপিটাল অ্যাসেট পারচেস করা, এটা যদি রেগুলার ফেনোমেনন হয়, রেগুলার বেসিসে কোম্পানি করে থাকে, তাহলে আবার হচ্ছে গিয়ে পরের বছরও প্রফিট আসলে কমে না, পরের বছরও আপনার প্রফিট বেশিই থাকে। কারণ আপনি আগের বছরে যেটা ক্যাপিটালাইজ করলেন $10 মিলিয়ন, সেখান থেকে আপনি হয়তো $1 মিলিয়ন এখানে খরচ চার্জ করতেছেন। কিন্তু সেকেন্ড ইয়ারে ধরেন আবার আপনি $10 মিলিয়ন আরেকটা অ্যাসেট কিনলেন, সেটাও আবার খরচ চার্জ না করে আপনি ক্যাপিটালাইজ করে ফেললেন। দিস ওয়ে ইট ইজ পসিবল দ্যাট যে ফর মেনি ইয়ার্স যে আপনি প্রফিটটাকে এনহান্স করে দেখাইতে পারেন থ্রু ক্যাপিটালাইজেশন অফ এক্সপেন্ডিচার। Capitalizing an expenditure rather than expensing it results a greater amount reported as cash from operation. আরেকটা জিনিস দেখেন, আমরা যখন একটা এক্সপেন্সকে ক্যাপিটালাইজ করি, অর্থাৎ এটা যদি আমরা বলি যে অ্যাসেট পারচেজের জন্য এক্সপেন্ডিচার, ইন দ্যাট কেস আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এটা কোথায় শো করি? ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা শো করি হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সো এই ক্যাশ আউটফ্লোটা আপনার ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনে দেখানো হয় না, এটা রেদার দেখানো হয় হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। সো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যখন আপনি ক্যাশ আউটফ্লোটা দেখাচ্ছেন, অপারেশনে দেখাচ্ছেন না, তখন কি হচ্ছে? ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনটা একটু হায়ার হচ্ছে, বিকজ এটা কি ক্যাশ আউটফ্লো। আউটফ্লো কম দেখাইলে আপনার নেট ক্যাশ ফ্রম অপারেশন কি হবে? একটু বেশি শো হবে। Because capitalized expenditure are classified as an investing cash outflow rather than an operating cash outflow. Companies must capitalize interest cost associated with acquiring
or constructing an asset that requires a long period of time to prepare its intended use. So as per standard আমাকে কি করতে হবে, যে যদি কোনো, ধরেন আমি একটা বিল্ডিং বানাচ্ছি, 3 বছর ধরে বানানো হচ্ছে, এই বিল্ডিং এর এগেইনস্টে আমার যদি ইন্টারেস্ট এক্সপেন্স থাকে, তাহলে সেটাকে আমার কি করতে হবে, ক্যাপিটালাইজ করতে হবে। ইউজুয়ালি ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে পিরিয়ডিক একটা এক্সপেন্স, এটা আমরা প্রত্যেক বছর ইনকাম স্টেটমেন্টে চার্জ করে থাকি। কিন্তু সেটা যদি এমন হয় ইন্টারেস্ট এক্সপেন্সটা ইনকার করছি বিকজ উই আর নাও মেকিং এ অর কনস্ট্রাক্টিং অ্যান অ্যাসেট, ইন দ্যাট কেস এটাকে আমরা কি করব, এটাকে ক্যাপিটালাইজ করব। আপনারা আপনাদের ব্যাংকে যখন আপনারা ইউজ করেন, যেমন যখন আপনারা লোন দেন গ্রেস পিরিয়ডে বা হচ্ছে যে সময়টাতে কনস্ট্রাকশন হয়, তখন আপনার যেই ইন্টারেস্টটা হয় সেটাকে আমরা কি বলি, ইন্টারেস্ট ডিউরিং কনস্ট্রাকশন পিরিয়ড বা আইডিসিপি। এই আইডিসিপি যেটা, এই আইডিসিপিটা হচ্ছে আপনার যেই কোম্পানি লোনটা নিল, কনস্ট্রাক্ট করছে ফর একটা প্রজেক্ট তৈরি করতেছে, বা হচ্ছে একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করতেছে, বা একটা মেশিনারি পারচেস করতেছে, ওটাকে ইনস্টল করছে, তারা এই আইডিসিপিটাকে আইডিয়ালি যেটা করবে অ্যাসেটের পার্ট হিসাবে ক্যাপিটালাইজ করে ফেলবে। মনে করেন বিল্ডিং তৈরি করতে ব্যয় $10 মিলিয়ন প্লাস $1 মিলিয়ন হচ্ছে এই কনস্ট্রাকশন সময়ের ইন্টারেস্ট, তাহলে সে এই বিল্ডিংটাকে ভ্যালু হিসাবে দেখাবে হচ্ছে $11 মিলিয়ন, কারণ $10 মিলিয়ন অ্যাকচুয়াল কনস্ট্রাকশন কস্ট আর লোনের ইন্টারেস্ট হচ্ছে $1 মিলিয়ন। বাট যখন এই বিল্ডিংটা ইউজ শুরু হয়ে যাবে, তখন হচ্ছে এই $11 মিলিয়নকে এভরি ইয়ার আপনার ডেপ্রিসিয়েশন করবে। আর এর পরে যদি কোনো ইন্টারেস্ট হয়, ধরেন এখানে লোন নেওয়া আছে, আপনার অপারেশন শুরু হয়ে যাওয়ার পরে যে ইন্টারেস্ট গুলা হবে সেগুলাকে আর ক্যাপিটালাইজ করবে না, সেগুলাকে কি করবে, সেগুলাকে হচ্ছে পিরিয়ডিক এক্সপেন্স হিসাবে ইনকাম স্টেটমেন্টে চার্জ করবে। Including capitalized interest in calculation of interest coverage ratios provide a better assessment of company's solvency. সো আমরা যখন সলভেন্সি রেশিওটা ক্যালকুলেট করি, সেখানে আমরা যে ইন্টারেস্টটা আমরা ক্যাপিটালাইজ করতেছি সেটাও যদি আমরা ওখানে নিয়ে আসি, তাহলে আমরা বেটার একটা অ্যাসেসমেন্ট পাই হচ্ছে সলভেন্সি রেশিওর। IFRS require research cost to be expensed but allow all development cost, not only software development cost, to be capitalized. IFRS কি করতেছে, IFRS অ্যালাউ করে যে রিসার্চ কস্ট যদি থাকে, রিসার্চ আসলে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে গিয়ে আমরা হয়তো বা কোনো একটা আইডিয়া বা কোনো একটা কিছু নিয়ে একটা রিসার্চ করতেছি, বাট প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজে কিন্তু আমরা এখনো যাই নাই। এই রিসার্চ স্টেজে যে কস্টগুলা, এই কস্টগুলাকে আইএফআরএস বলতেছে যে পিরিয়ডিক এক্সপেন্স হিসাবে, খরচ হিসাবে দেখাতে হবে। কিন্তু আমরা ধরেন রিসার্চ করা শেষ, এখন আমরা একটা আইডিয়া আসলাম যে এই প্রোডাক্টটা আমরা ডেভেলপ করতে চাই, তখন আমরা প্রোডাক্টটা ডেভেলপমেন্ট শুরু করে দিলাম। এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট শুরু করে দিলে তখন হচ্ছে আইএফআরএস অ্যালাউ করে যে এই ডেভেলপমেন্ট কস্টটা আপনি চাইলে ক্যাপিটালাইজ করতে পারেন আন্ডার সার্টিন সার্কামস্টেন্সেস, লাইক হচ্ছে গিয়ে একটা সার্কামস্টেন্সেস কি, যে আপনাকে শিওর হইতে হবে যে এটা থেকে আসলে ফিউচার ইকোনমিক বেনিফিটটা আসবে, এরকম কিছু কন্ডিশনের উপরে বেস করে। Generally, US accounting standard require that research and development cost be expensed. US GAAP কি বলছে, যে আপনার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট দুইটাই খরচ এক্সপেন্স হিসেবে, পিরিয়ডিক এক্সপেন্স হিসেবে দেখাইতে হবে। এই ক্ষেত্রে একটা এক্সেপশন আছে, এক্সেপশনটা কি, however certain cost related to software development, যদি সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আপনারা কোনো খরচ করেন, সেই খরচটা আপনি কস্ট রিলেটেড টু সফটওয়্যার ডেভেলপমেন্ট, সেটাকে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন। একটা স্লাইড, কিন্তু এখানে অনেকগুলা কনসেপ্ট আছে, ঠিক আছে, যে আইএফআরএস বলতেছে রিসার্চকে খরচ হিসাবে দেখাইতে হবে, ডেভেলপমেন্ট কস্টকে আপনি চাইলে ক্যাপিটালাইজ করতে পারবেন, আবার খরচ হিসেবেও দেখাতে পারবেন।
ইউএস গ্যাপ বলতেছে যে না, রিসার্চ এবং ডেভেলপমেন্ট দুইটাই আপনি খরচ হিসেবে দেখাতে পারবেন, বাট অনলি ইফ যদি ডেভেলপমেন্ট কস্টটা সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড হয়, তাহলে এটাকে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন। Compare the financial reporting of the following types of intangible asset purchased, internally developed, acquired in a business combination. So intangible asset, what is intangible asset? যেটা আপনি ধরতে পারছেন না, চোখে দেখা যায় না, ফিল করা যায় না, সেটা হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। যেমন হচ্ছে কপিরাইট, ট্রেডমার্ক, এগুলা। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আর অ্যাসেট ল্যাকিং ফিজিক্যাল সাবস্টেন্স, ফিজিক্যাল উপস্থিতি নাই যেটা, সেটাই হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস ইনক্লুড আইটেমস দ্যাট ইনভলভ এক্সক্লুসিভ রাইটস, exclusive rights such as like patents, copyright, trademark, franchise, এগুলো হচ্ছে intangible asset. Under IFRS, identifiable intangible asset must meet 3 definition criteria. Identifiable, এখন intangible asset কি হইতে পারে? একটা হইতে পারে identifiable, আর একটা হচ্ছে নন আইডেন্টিফাইবল। নন আইডেন্টিফাইবল কোনটা? ধরেন গুডউইল, গুডউইল কোন জায়গা দিয়ে আছে, কত টাকার গুডউইল, এটা কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব না। ইটস অল ওভার দ্য কোম্পানি। বাট ধরেন আপনি একটা প্যাটেন্ট বা একটা আপনি ফ্র্যাঞ্চাইজ লাইসেন্স নিলেন, সে 5 বছরের লাইসেন্স, ইট ইজ ভেরি মাচ কি আইডেন্টিফাইবল। ইটস এ লাইসেন্স, ইটস এ ডকুমেন্ট, যে ডকুমেন্টটা আপনি, আপনাকে পারমিশন দিচ্ছে ফর 5 ইয়ার্স আপনি এই ব্র্যান্ড নেমটা ইউজ করতে পারবেন বা এই রেসিপিটা আপনি ইউজ করতে পারবেন। তার মানে ইয়ারলি এটার একটা কস্টও আছে। সো আমরা আইডেন্টিফাইয়েবল কখন বলবো? যখন হচ্ছে দে মাস্ট বি আইডেন্টিফাইয়েবল। আইডেন্টিফাইয়েবল ইনটেনজিবল তখনই বলবো যখন সেটা আইডেন্টিফাইয়েবল হবে, either capable of being separated from the entity or arising from contractual or legal rights. So identifiable আমরা কখন বলতেছি? যখন এটা এন্টিটি থেকে চাইলে সেপারেট করা যায়। যেমন একটা লাইসেন্স, এই যে ফ্র্যাঞ্চাইজ লাইসেন্স বা ট্রেডমার্ক, আপনি চাইলে কিন্তু এটা সেল করতে পারবেন আলাদাভাবে, বা এন্টিটি থেকে এটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা পসিবল। বা কোনো কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট বা লিগাল রাইটের মাধ্যমে যে অ্যাসেটটা ক্রিয়েট হইলো, দ্যাট ইজ আইডেন্টিফাইবল। আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য কোম্পানি, কোম্পানির কন্ট্রোলে থাকতে হবে। এক্সপেক্টেড টু জেনারেট ফিউচার ইকোনমিক বেনিফিট, এবং কি হবে, এই অ্যাসেটটা ফিউচারে ইকোনমিক বেনিফিট জেনারেট করবে, এইরকম হইতে হবে। তাহলে আমরা এটাকে বলতে পারবো যে আইডেন্টিফাইবল ইনট্যাঞ্জিবল অ্যাসেট। In addition, 2 recognition criteria must be met. It is probable that the expected future economic benefits of the asset will flow to the company. ইকোনমিক বেনিফিট তো জেনারেট করবে, কিন্তু ইকোনমিক বেনিফিটটা কি আমাদের কোম্পানিতে আসবে নাকি অন্য কোনো দিকে চলে যাবে? সো দ্যাট এখানে যেটা হইতে হবে যে কোম্পানির এই ইকোনমিক বেনিফিটটা শুড বি কামিং টু দ্য কোম্পানি। কস্ট অফ দ্য অ্যাসেট ক্যান বি রিলায়েবলি মেজার্ড, এবং হচ্ছে যে খরচটা হইলো এই অ্যাসেটটা অ্যাকোয়ার করতে, এটার একটা রিলায়েবল মেজার থাকবে। সো আরেকটা ইনটেনজিবল অ্যাসেট হচ্ছে গুডউইল, যেটাকে আসলে আইডেন্টিফাই করা যায় না। গুডউইল হুইচ ইজ নট কনসিডার্ড as identifiable intangible asset arises, গুডউইল কিন্তু নিজে নিজে হয় না, arises when one company purchases another, যদি একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে পারচেজ করে বা অ্যাকুইজিশন করে, তখনই শুধুমাত্র গুডউইলটা তৈরি হইতে পারে। and the acquisition price exceeds the fair value of the net identifiable asset. So ABC কোম্পানি XYZ কোম্পানিকে অ্যাকোয়ার করতেছে, XYZ কোম্পানির নেট অ্যাসেট আছে হচ্ছে ধরেন $100 মিলিয়ন, কিন্তু ABC কোম্পানি, ABC পেইড $120 মিলিয়ন টু পারচেজ XYZ কোম্পানি। তাহলে এই যে $20 মিলিয়ন এক্সট্রা পে করলো, এটাই হচ্ছে গুডউইল।
কারণ কেন পে করছে? ডেফিনেটলি তার যে অ্যাসেট আছে, নেট অ্যাসেট আছে, তার থেকে বেশি পে করার কারণ হচ্ছে ইট মাস্ট হ্যাভ সামথিং, যেটা হচ্ছে এক্সট্রা ইকোনমিক বেনিফিট ক্রিয়েট করবে। দ্যাটস ওয়াই এই 20 মিলিয়ন এক্সট্রা পে করা হচ্ছে, এবং এটা কি বলা হচ্ছে? গুডউইল। বোথ এই যে আইডেন্টিফাইবল অ্যাসেট যেটা বলতেছি নেট অ্যাসেটের মধ্যে, এখানে কি আছে? ট্যানজিবল অ্যাসেট এবং আইডেন্টিফাইড ট্যানজিবল অ্যাসেটস, দুইটাই এখানে ইনক্লুডেড, মাইনাস এনি লায়াবিলিটিস। এখন অ্যাকাউন্টিং ফর ইনট্যানজিবল অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেটটা আমরা কিভাবে অ্যাকাউন্টস ফর করব? ইনট্যানজিবল অ্যাসেটস পারচেজড ইন সিচুয়েশন আদার দেন বিজনেস কম্বিনেশন। এই বিজনেস কম্বিনেশন ছাড়া অন্য সিচুয়েশনে যখন আমরা পারচেজ করব, তখন কি করব? ইনট্যানজিবল অ্যাসেট পারচেজড ইন সিচুয়েশন আদার দেন বিজনেস কম্বিনেশন সাচ অ্যাজ বাইং এ প্যাটেন্ট or are treated as acquisition the same as long-lived tangible asset. সো যদি এমন হয় যে আপনি একটা প্যাটেন্ট পারচেস করতেছেন, একটা ফ্র্যাঞ্চাইজ পারচেস করতেছেন, একটা লাইসেন্স পারচেস করছেন, এইগুলা কি আপনার ইনট্যাঞ্জিবল অ্যাসেট, বাট এগুলাকে লাইক লং লিভড আদার ট্যাঞ্জিবল লং লিভড অ্যাসেটের মতো করেই আমরা এটা কি করব? যে অ্যাকাউন্টস ফর করব। দ্যাট মিনস আমি যখন পারচেস করছি তখন এটাই অ্যাট হিস্টোরিক্যাল কস্টে আমি এটাকে বুক করব ইন আওয়ার ব্যালেন্স শিট, এবং পিরিয়ডিক্যালি আমি যেটা করব যে এটার এগেইনস্টে আমি অ্যামortization চার্জ করব। They are recorded at fair value when acquired, which is assumed to be equivalent to purchase price. Usually purchase price এর সমানই হয়, কারণ আপনি যখন পারচেস করতেছেন it is expected যে আপনি ফেয়ার ভ্যালুতেই পারচেস করবেন। If several intangible assets are acquired as part of a group, the purchase price is allocated to each asset on the basis of its fair value. এখন আরেকটা হচ্ছে, একটা হচ্ছে আপনি তো পারচেস করলেন, পারচেস করলে আপনি পারচেসের কস্ট জানেন, অন দ্যাট বেসিস আপনি কি করতেছেন? আপনি সেটা বুক করে ফেলতেছেন, নো ইস্যুস। লাইক হচ্ছে কি আপনি একটা মেশিন কিনলেন, একটা বিল্ডিং কিনলেন, একটা গাড়ি কিনলেন, যেভাবে করবেন সিমিলার। ইনট্যাঞ্জিবল অ্যাসেট ডেভেলপড ইন্টারনালি, যদি এমন হয় যে আপনি ইন্টারনালি ডেভেলপ করতেছেন, তখন কি হবে? দ্য কস্ট টু ইন্টারনালি ডেভেলপড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আর জেনারেলি এক্সপেন্সড ওয়েন ইনকার্ড। সো নরমালি হচ্ছে গিয়ে আমরা এই ধরনের ইন্টারনালি জেনারেটেড যে কোনো ইনটেনজিবল অ্যাসেট, এটাকে আসলে আমরা অ্যাসেট হিসেবেই কাউন্ট করব না, এটা আমরা যখন হবে তখনই খরচ হিসেবে দেখায় দেব। এটা হচ্ছে জেনারেল। There are some situations, however, in which the cost incurred to internally develop an intangible asset are capitalized. Like ওই যে আমরা যেটা বললাম যে ডেভেলপমেন্ট কস্টকে আমরা ক্যাপিটালাইজ করতে পারি আইএফআরএস অনুযায়ী। আবার হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কস্টকে আমরা ক্যাপিটালাইজ করতে পারি ইউএস গ্যাপ অনুযায়ী। IFRS require research cost to be expensed but allow development cost, not only software development cost, to be capitalized under certain conditions. যে কথাটা আগে বললাম, generally US accounting standard require that research and development costs are expensed. However, certain costs related to software development are required to be capitalized. তার মানে কি হচ্ছে, আমরা ইন্টারনালি যখন ডেভেলপ হয় তখন হচ্ছে যখন খরচটা হইতেছে, ওই খরচটা যখন যে খরচটা হচ্ছে সেটাকে আমরা ক্যাপিটালাইজ করব যদি আমার ক্রাইটেরিয়া ফুলফিল করে। আর যদি ক্রাইটেরিয়া ফুলফিল না করে তাহলে আমি কি করব? সেটাকে ওই বছরে যখন যে খরচ হচ্ছে খরচ হিসাবে দেখায় দিব, ওটা পিরিয়ডিক কস্ট হিসাবে। সো আমরা প্রথমে কি দেখলাম? ইনটেনজিবল অ্যাসেট পারচেজড। সেকেন্ডটা দেখলাম ইন্টারনালি ডেভেলপড। আরেকটা হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট অ্যাকোয়ার্ড, পারচেজ না, অ্যাকোয়ার্ড। অর্থাৎ আরেকটা কোম্পানি আপনি পারচেস করলেন, তার পার্ট হিসেবে আপনি ইনটেনজিবল অ্যাসেটটা পেয়ে গেছেন, সেই ক্ষেত্রে কি করবেন? When one company acquires another company, the transaction is accounted for using acquisition method. অ্যাকাউন্টিং এ একটা মেথড আছে আপনার বিজনেস কম্বিনেশনে, সেটা হচ্ছে অ্যাকুইজিশন মেথড। সেই মেথডটা আমরা ইউজ করব।
বাট আমাদের আসলে এই অ্যাকুইজিশন মেথড এগুলো করতে হবে কিনা, না এগুলো করতে হবে না, এগুলো অ্যাকাউন্টেন্টের কাজ। আমরা শুধু জানবো যে এরকম একটা সিস্টেম আছে, সো দ্যাট ইনফ্যাক্ট আমাদের এখানে সেই অপশনটাও নেই, আমরা তো মাল্টিপল চয়েস অ্যান্সার দিব। সো আমাদের ওইটা যে করব সেই পুরাটা করার মতো আসলে কোনো বিষয় এখানে নাই। আন্ডার অ্যাকুইজিশন মেথড কি হয়, দ্য কোম্পানি আইডেন্টিফাইড অ্যাজ অ্যাকোয়ারার, অ্যাকোয়ারার কে যে হচ্ছে গিয়ে আরেকটা কোম্পানিকে কিনতেছে বা অ্যাকোয়ার করে নিচ্ছে, allocates the purchase price to each asset acquired. সো আপনি কিনতেছেন XYZ কে, XYZ এর আপনার অ্যাসেট আছে ধরেন 1 থেকে 20 পর্যন্ত অ্যাসেট আছে। তো আপনি কি করতেছেন, আপনি টোটাল $120 মিলিয়ন পে করেছেন এইটা অ্যাকোয়ার করার জন্য। কাকে পে করেছেন? শেয়ার হোল্ডার অফ XYZ এর শেয়ার হোল্ডারদেরকে পে করেছেন। এরপরে আপনি কি করবেন, যে আপনি আইডেন্টিফাই করবেন যে আপনার 1 নাম্বার অ্যাসেটের ভ্যালু কত, সে এটা 2 মিলিয়ন, 20 নাম্বারটা ধরেন 3 মিলিয়ন, এইভাবে করে আপনি দেখতেছেন যে আপনার এখানে টোটাল $100 মিলিয়ন অ্যাসেট আছে। তার মানে 20 মিলিয়ন আপনি এক্সট্রা পে করছেন। অ্যাসেট অ্যাকোয়ার্ড allocates the purchase price to each asset acquired and each liability assumed on the basis of its fair value. আচ্ছা, এখানে আপনার লায়াবিলিটি অ্যাসিউমড এর কথা যেটা চলে আসছে সেটা হচ্ছে, ধরেন ওর যেমন $100 মিলিয়ন অ্যাসেট আছে, এমন হইতে পারে যে তার কিছু লায়াবিলিটিসও আছে। ধরেন তার লায়াবিলিটিস আছে হচ্ছে $10 মিলিয়ন। তাহলে নেট অ্যাসেট কত আছে? নেট অ্যাসেট হচ্ছে 100 মিলিয়ন মাইনাস 10 মিলিয়ন, নেট অ্যাসেট হচ্ছে 90 মিলিয়ন। তাহলে আপনি পে করলেন 120 মিলিয়ন। তাহলে এই যে গ্যাপটা, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কি? এই ডিফারেন্সটাই হচ্ছে আপনার গুডউইল। আচ্ছা, এই যে আমি 100 মিলিয়ন বললাম, এই 100 মিলিয়নের মধ্যেও কিন্তু কিছু ইনটেনজিবল অ্যাসেট থাকতে পারে, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে আপনার সে 100 মিলিয়নের মধ্যে আপনার কোনো প্যাটেন্ট থাকতে পারে, আপনার কোনো ফ্র্যাঞ্চাইজ এগ্রিমেন্ট থাকতে পারে, কোনো একটা লাইসেন্স থাকতে পারে। অন দ্য বেসিস অফ ইটস ফেয়ার ভ্যালু, এই অ্যালোকেশনটা হবে কি ওই অ্যাসেটের বা লায়াবিলিটির ফেয়ার ভ্যালু অনুযায়ী। ইফ দ্য পারচেজ প্রাইস এক্সিডস দ্য সাম অফ দ্য অ্যামাউন্ট দ্যাট ক্যান বি অ্যালোকেটেড টু ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাইবল অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, দ্য এক্সেস ইজ রেকর্ডেড অ্যাজ গুডউইল। এই যে এখানে যেটা বললাম যে 120 মিলিয়ন মাইনাস হচ্ছে নেট অ্যাসেট হচ্ছে আমার 90 মিলিয়ন, তাহলে বাকি 30 মিলিয়ন যে আপনি এক্সট্রা পে করলেন, এটা কি? দিস ইজ গুডউইল. Goodwill cannot be identified separately from the business as a whole. Under IFRS, the acquired individual assets include identifiable intangible assets that meet definition and recognition of the criteria. যেটা বলছিলাম যে এই যে 120, এখানে যে 20টা অ্যাসেট, এর মধ্যে আবার কয়েকটা আপনার ইনট্যাঞ্জিবল অ্যাসেটও থাকতে পারে, আবার ট্যাঞ্জিবলও থাকতে পারে। Otherwise, if the item is acquired in the business combination and cannot be recognized as a tangible or identifiable intangible asset, it is recognized as goodwill. যদি আপনি এটাকে ইনট্যাঞ্জিবল অ্যাসেট বা হচ্ছে ট্যাঞ্জিবল অ্যাসেট বলতে না পারেন, তাহলে ওটা আসলে গুডউইল। Under US GAAP, there are two criteria to judge whether an intangible asset acquired in a business combination should be recognized separately from goodwill. গুডউইল থেকে আপনি আলাদাভাবে একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেটকে দেখাবেন কিনা সেটা দুইটা ক্রাইটেরিয়া আছে। দ্য অ্যাসেট মাস্ট বি either an item arising from contractual or legal right or an item that can be separated from the acquired company. কি হচ্ছে, যদি এমন হয় যে আপনার এই যে 20টা অ্যাসেটের মধ্যে একটা বা দুইটা অ্যাসেট আছে যেগুলো হচ্ছে ইনট্যাঞ্জিবল, তখন আপনি সেটাকে আলাদাভাবে রেকর্ড করবেন যদি সেটা কোনো কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট থেকে, অরিজিনালি XYZ এর এখানে কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট থেকে অ্যারাইজ করে থাকে বা লিগাল রাইট থেকে অ্যারাইজ করে থাকে, বা এইটাকে আপনি কোম্পানি থেকে সেপারেট করা পসিবল, এরকম যদি হয়। Examples of intangible assets treated separately from goodwill include intangible assets previously mentioned that involve exclusive rights, patent, copyright, franchise licenses, as well as such items as internet domain name, video, audio, visual materials.
লাইক ইন্টারনেটে যদি কোনো ডোমেইন নেম, তারপরে ভিডিও, অডিও ভিজুয়াল ম্যাটেরিয়ালস, এগুলা আপনি ইন্ডিভিজুয়াল, এগুলা গুডউইলের পার্ট হবে না, এগুলা আলাদাভাবে আপনি ইনট্যাঞ্জিবল অ্যাসেট হিসেবে শো করতে পারবেন। Next, Louis, explain and evaluate how capitalizing versus expensing cost in the period in which they are incurred affect financial statement and ratios. এখন আপনার এই যে ক্যাপিটালাইজেশন বা হচ্ছে আপনার এক্সপেন্সিং, দুইটার যে কোনো একটা তো আমরা করতে পারি। সো এটা করলে পরে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেশিওর উপরে এটার এফেক্টটা কি পড়ে। General financial statement impact of capitalizing versus expensing. In the period of the expenditure, and expenditure that is capitalized increases the amount of asset. আমরা ক্যাপিটালাইজ করলে কি হয়, অ্যাসেট বেড়ে যায়, তাই তো। আমি যদি ক্যাপিটালাইজ করি, ক্যাপিটালাইজ করলে কি হবে, অ্যাসেট বেড়ে যাবে on the balance sheet and appears as an investing cash outflow. আর এটা কি, ইনভেস্টিং ক্যাশ আউটফ্লো হবে on the statement of cash flow. তার মানে ইনভেস্টিং ক্যাশ আউটফ্লো বাড়বে, অপারেটিং কিন্তু আউটফ্লো বাড়বে না। After initial recognition, a company allocates the capitalized amount over the asset's useful life as depreciation or amortization expense. তো আমরা ক্যাপিটালাইজ করার পরের কাজটা হচ্ছে, এটা যদি ট্যানজিবল হয় আমরা ওভার দ্য ইউজফুল লাইফ আমরা ডেপ্রিসিয়েট করব এভরি ইয়ার, আর যদি এটা ইনট্যানজিবল হয় আমরা অ্যামোর্টাইজ করব। Except assets that are not depreciated, that is land or amortized, etc. Intangible assets with indefinite life. আপনার কিছু অ্যাসেট আছে যেগুলো হচ্ছে কি আপনার অ্যামোর্টাইজ বা ডেপ্রিসিয়েশন করা লাগে না। যেমন এর মধ্যে একটা হচ্ছে ল্যান্ড, কারণ ল্যান্ড তো ডেপ্রিসিয়েট করে না, ঠিক আছে, ল্যান্ডের ভ্যালু বরং বাড়তে থাকে, তাই তো। সো দ্যাট আমরা ল্যান্ডকে ডেপ্রিসিয়েট করি না বা ডেপ্রিসিয়েশন চার্জ করি না যদি আমরা ল্যান্ড পারচেস করি। আরেকটা হচ্ছে এমন কোনো অ্যাসেট যদি আমরা পারচেস করে থাকি, ইনটেনজিবল অ্যাসেট যেটার লাইফটা ইনডেফিনিট, ইন দ্যাট কেসও আমরা কি করি না, আমরা অ্যামোর্টাইজেশন চার্জ করি না। নর্মালি তো আমরা ইনটেনজিবল অ্যাসেট থাকলে সেটার এগেইনস্টে কি অ্যামোর্টাইজেশন চার্জ করে থাকি, কিন্তু সেটা যদি লাইফটা ইনডেফিনিট হয় তাহলে সেটা আমরা করি না। This expense reduces net income on the income statement and reduces the value of assets on the balance sheet. তো আমরা ইন জেনারেল যে ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশনটা পরবর্তীতে চার্জ করি, মানে যে এক্সেপ্ট ল্যান্ড বা হচ্ছে ইনডেফিনিট লাইফ ইনটেনজিবল অ্যাসেট ছাড়া অন্য অ্যাসেটের ক্ষেত্রে, সেটার কারণে কি হয়, এই ডেপ্রিসিয়েশন চার্জ বা অ্যামোর্টাইজেশন চার্জটা কোথায় করা হয়, ইনকাম স্টেটমেন্টে করা হয়। তাহলে কি হয়, আমার ইনকামটা কমে যায় অন ইনকাম স্টেটমেন্ট, এবং ব্যালেন্স শিটে আমার ব্যালেন্সটা, অ্যাসেটের ব্যালেন্স কমে যায়, কারণ $100 মিলিয়ন অ্যাসেট কিনেছিলাম, এই বছর আমরা 10 মিলিয়ন ডেপ্রিসিয়েশন চার্জ করলাম। তাহলে নেট অ্যাসেট এখন কত আছে, 90 মিলিয়ন, আর 10 মিলিয়ন আমি খরচ হিসাবে ইনকাম স্টেটমেন্টে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেখিয়ে দিচ্ছি। Depreciation and amortization are non-cash expenses and therefore, apart from their effect on taxable income and taxes payable, have no impact on cash flow statement. So depreciation এবং amortization এর কারণে কি হয়, এগুলো নন ক্যাশ এক্সপেন্স, সো দ্যাট আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা এই ডেপ্রিসিয়েশন বা amortization দ্বারা ইম্প্যাক্টেড হয় না। তাহলে কি হচ্ছে, ধরেন আমি $100 মিলিয়ন একটা অ্যাসেট পারচেস করলাম, একটা ধরেন মেশিন পারচেস করলাম। যখন আমি পারচেস করতেছি তখন এটা কোথায়, ক্যাশের কোথায় হিট করতেছে, ইনভেস্টিং ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, সিএফআই তে হিট করতেছে, এটা কিন্তু ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন কে হিট করতেছে না। সাবসিকুয়েন্ট ইয়ারে, পরের বছর, এটা ইয়ার 0-তে, ইয়ার 1-এ গিয়ে কি হইতেছে, আপনার ক্যাশ ফ্লোতে আর কোনো হিট করতেছে না। ইয়ার 1-এ গিয়ে কি হইতেছে, ইনকাম স্টেটমেন্টে খরচ বাড়তেছে, আইএসএ আমার ডেপ্রিসিয়েশন ইনক্রিজ করতেছে। সো আমি 100 মিলিয়ন হলে ধরেন আমি 10 মিলিয়ন ডেপ্রিসিয়েশন চার্জ করলাম, কিন্তু এটা কি নন ক্যাশ এক্সপেন্স, সেই কারণে আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন এফেক্টেড হচ্ছে না, বা কোনো ক্যাশ ফ্লোই এখানে এফেক্টেড হচ্ছে না। আরেকটা আমি কি করি, সেকেন্ড ইয়ারে গিয়ে ব্যালেন্স শিটে আমি অ্যাসেটটাকে 10 মিলিয়ন কমায় দিচ্ছি,
এটা আমি করে ফেলতেছি কত 90 মিলিয়ন। আর যখন আমি পারচেস করেছিলাম তখন আমি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে $100 মিলিয়ন আমি চার্জ করেছিলাম, এবং ব্যালেন্স শিটে যেটা করছিলাম, ব্যালেন্স শিটে আমি অ্যাসেট ইনক্রিজ করেছিলাম 100 মিলিয়ন। এতে করে কি হচ্ছে, দিস এক্সপেন্স রিডিউস depreciation, amortization, and non-cash expense, and therefore, apart from their effect on taxable income, taxes payable have no impact on cash flow statement. So, এই depreciation বা amortization এর কারণে cash flow statement affected হয় না। Alternatively, an expenditure that is expensed reduces net income by the after-tax amount of the expenditure in the period it is made. Expenditure that is expensed reduces net income by the after-tax amount of the expenditure in the period it is made. যেই পিরিয়ডে আপনি এক্সপেন্ডিচার এক্সপেন্স করতেছেন ওই পিরিয়ডে কি হচ্ছে, আপনার ইনকামটা কমে যাচ্ছে। No asset is recorded on the balance sheet and thus no depreciation or amortization occurs in subsequent period. অর্থাৎ আপনি এই মেশিনটাকে যদি ফার্স্ট ইয়ারে আপনি কি করছেন, আপনি যখন পারচেস করলেন 100 মিলিয়ন, আপনি যদি এটাকে এক্সপেন্স হিসেবে দেখান তাহলে কি হবে, আপনার ইনকাম স্টেটমেন্টে লস হবে, অর্থাৎ প্রফিট কমে যাবে কতটুকু, $100 মিলিয়ন। আর কোথায় হিট করবে, আরেকটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনে, আপনার যেহেতু এটা এক্সপেন্স ক্যাশ আউটফ্লো হবে, তার মানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন কমে যাবে বাই $100 মিলিয়ন। এখানে কোনো অ্যাসেট ক্রিয়েট হবে না। The lower amount of net income is reflected in lower retained earnings on the balance sheet. So lower income যদি হয়, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যদি লোয়ার হয় প্রফিট, তাহলে কি হইতেছে, আমাদের রিটেইনড আর্নিংসও লোয়ার হবে। An expenditure that is expensed appears as an operating cash outflow in the period it is made. There is no effect on the financial statement of subsequent period. হোল্ডিং অল এলস কনস্ট্যান্ট, যদি সবকিছু মানে সেম থাকে, ইন দ্যাট কেস কি হতেছে, ক্যাপিটালাইজিং অ্যান্ড এক্সপেন্ডিচার এনহান্সেস কারেন্ট প্রফিটেবিলিটি অ্যান্ড ইনক্রিজেস রিপোর্টেড ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন। তাহলে আপনি একটা এক্সপেন্ডিচারকে যদি ক্যাপিটালাইজ করতে পারেন তাহলে কি হতেছে, কারেন্ট ইয়ারের প্রফিট ইনক্রিজ করতেছে, প্লাস আপনার ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন ইনক্রিজ করবে। The profitability enhancing effect of capitalizing continues so long as capital expenditure exceeds the depreciation expense. Profitability enhancing motivation for decision to capitalize should be considered when analyzing performance. তাহলে এখন এই যে লাস্টের লাইনটা হচ্ছে ফর দ্য অ্যানালিস্ট, অ্যানালিস্টদের জন্য যেটা মাথায় রাখতে হবে যে অনেক সময় এই প্রফিট যেহেতু ক্যাপিটালাইজিং এক্সপেন্সকে ক্যাপিটালাইজ করার মাধ্যমে প্রফিটটাকে বাড়ায় দেখানো যায়, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনটাকে একটু বেশি ভালো দেখানো যায়, সেহেতু অনেক সময় এন্টারপ্রেনিয়রদের মধ্যে টেন্ডেন্সি কাজ করতে পারে টু শো যে যেটা আসলে ক্যাপিটালাইজ, যেটা আসলে ওই বছরের খরচ হওয়ার কথা ছিল সেটাকে ক্যাপিটালাইজ করার একটা টেন্ডেন্সি থাকতে পারে। এলওএসডি কি বলেছে, ডেসক্রাইব দ্য ডিফারেন্ট ডেপ্রিসিয়েশন মেথড ফর প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট এন্ড ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডিফারেন্ট টাইপ অফ ডেপ্রিসিয়েশন মেথডটা আমরা এখানে দেখব। সো ডিফারেন্ট টাইপ অফ মেথড কি কি, একটা হচ্ছে স্ট্রেইট লাইন মেথড। স্ট্রেট লাইনে আমরা কি করি, ইন হুইচ দ্য কস্ট অফ অ্যান অ্যাসেট ইজ অ্যালোকেটেড টু এক্সপেন্স ইভেনলি ওভার ইটস ইউজফুল লাইফ। ধরেন আমরা একটা মেশিন পারচেস করলাম, মেশিন ফর $100 মিলিয়ন, যেটার $100 মিলিয়ন, যেটা লাইফ হচ্ছে 10 ইয়ার্স। এখন যদি আবার আরেকটা জিনিস, আরেকটা টার্মস এখানে আছে, সেটা হচ্ছে
স্যালভেজ ভ্যালু। হোয়াট ইজ স্যালভেজ ভ্যালু? অর্থাৎ 10 বছর পার হয়ে গেলে আপনি যখন এই মেশিনটা বিক্রি করতে যাবেন কত টাকায় বিক্রি করতে পারবেন। ধরেন আপনি এটা বিক্রি করতে পারবেন হচ্ছে $10 মিলিয়ন। $100 মিলিয়ন মেশিন 10 বছর ব্যবহার করার পরে $10 মিলিয়ন বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে এভরি ইয়ার আপনি কত করে ডেপ্রিসিয়েশন চার্জ করবেন। যদি আমরা স্ট্রেট লাইন মেথড ইউজ করে থাকি তাহলে ফর্মুলাটা হবে এইরকম যে আপনার কস্ট মাইনাস হচ্ছে আমার স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ। সো আমার এখানে প্রাইস কত? প্রাইস হচ্ছে $100 মিলিয়ন আর স্যালভেজ ভ্যালু হচ্ছে 10 মিলিয়ন আর লাইফ হচ্ছে 10 ইয়ার্স। তাহলে কত আসবে? ইয়ারলি আমার চার্জ করতে হবে $9 মিলিয়ন। $9 মিলিয়ন এভরি ইয়ার আমি ডেপ্রিসিয়েশন চার্জ করব। এই যে মেথডটা ইউজ করলাম এটাকে বলে হচ্ছে স্ট্রেট লাইন মেথড। In the straight line method in which the cost of an asset is allocated to expense evenly সমানভাবে over its useful life 9 মিলিয়ন every year। এটা হচ্ছে ইভেনলি। আরেকটা হইতে পারে অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশনে কি হয় যে প্রথম দিকে আমরা অ্যাসেটটাকে বেশি ডেপ্রিসিয়েট করব, শেষের দিকে গিয়ে কম ডেপ্রিসিয়েশন করব। এটার একটা আইডিয়াল এক্সাম্পল হচ্ছে আপনার গাড়ি। গাড়িতে আপনার কি হয় প্রথম দিকে ডেপ্রিসিয়েশনটা বেশি হয়, শেষের দিকে গিয়ে ডেপ্রিসিয়েশনটা কমে যায়। যেমন আপনি ধরেন এখন একটা 50 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন, 1 বছর পার হইলেই আপনি এটা যদি বিক্রি করতে যান মেবি আপনি 40 লাখ টাকায় বিক্রি করতে কষ্ট হইতে পারে, তাই তো? তার মানে আপনি দেখেন ফার্স্ট ইয়ারেই আপনি 20% হয়তো ডেপ্রিসিয়েশন চার্জ হয়ে গেছে। কিন্তু আপনি ধরেন 10 বছর পার হয়ে গেছে, এইবার কিন্তু আপনি 1 বছর গেলে খুব সামান্যই আপনার তখন আর 10 লাখ করে বছরে ডেপ্রিসিয়েশন চার্জ হবে না, তখন হয়তো বা আপনার বছরে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা করে হইতেছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দাম ওইভাবে কমেও না। যেমন মনে করেন এখন আপনি 85 মডেলের একটা গাড়ি কিনতে গেলে আর 86 মডেলের গাড়ি কিনতে গেলে প্রবাবলি আপনি অলমোস্ট সেম দামই হবে, খুব একটা ডিফার করবে না। কারণ 85ও যা আজকে 20-25 বছর পরে আপনার 85ও যা 86ও তাই, তাই তো? 20-25 বছর না, 30-40 বছর পরে। দ্য ইউনিটস অফ প্রোডাকশন মেথড, আরেকটা হচ্ছে ইউনিটস অফ প্রোডাকশন মেথড। আচ্ছা, অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন মেথডটা আমরা কিভাবে চার্জ করে থাকি? ধরেন এই সেম এক্সাম্পলটাই যদি আমরা কন্টিনিউ করি সেই ক্ষেত্রে আপনারা কি হবে, আমরা ধরেন এখানে এই অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন মেথডের ক্ষেত্রে আমরা একটা পার্সেন্টেজ ধরে নিই যে কত পার্সেন্ট করে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করব। ধরেন এই ক্ষেত্রে 20%। 20% যদি হয় তাহলে কি হচ্ছে, আপনি এখন পারচেস করলেন কত দিয়ে? পারচেস করলেন হচ্ছে গিয়ে $100 মিলিয়ন দিয়ে, তাই তো? তাহলে আপনি ইয়ার ওয়ানে কত চার্জ করবেন? 100 at the rate of 20%, কত আসে? 20 মিলিয়ন। সেকেন্ড ইয়ারে গিয়ে যেটা করবেন আপনি 100 মাইনাস এই যে 20 অলরেডি চার্জ করছেন, এই 20 বাদ দিবেন, বাদ দিয়ে বাকিটার উপরে 20%, তার মানে 88 20% মানে 16 মিলিয়ন। ইয়ার 3-তে গিয়ে আপনার 80 মাইনাস আরো 16 মাইনাস হলো, এটার উপরে 20%, সেটা আরো কমে যাবে। এই প্রসেসটাতে এইভাবে করে আপনার কি হইতেছে, প্রথম দিকে বেশি ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে, শেষের দিকে কমে যাচ্ছে। এটা কি বলে হচ্ছে অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড। আরেকটা হচ্ছে ইউনিট অফ প্রোডাকশন মেথড। এই ক্ষেত্রে কি হয়, ইন হুইচ অ্যালোকেশন অফ কস্ট corresponds to actual use of an asset in a particular period। অ্যাকচুয়ালি অ্যাসেটটা ওই পিরিয়ডে কতটুকু ব্যবহার হয়েছে তার উপরে বেস করে ডেপ্রিসিয়েশন চার্জ করা। তো এটা কোন ক্ষেত্রে হইতে পারে, যে এমন হইতে পারে যে একটা অ্যাসেট আপনি পারচেস করছেন, ওর হয়তো প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে 1 লাখ ইউনিট। তা আপনি এই বছর আপনি ইউজ করছেন ধরেন 10,000 ইউনিট প্রোডিউস করছেন, তাহলে কি হবে, আপনি
10,000 ইউনিটের জন্য যতটুকু, তার মানে 10% আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করবেন, অর্থাৎ ইউজেসটা যতটুকু হবে ইউজেস এর উপরে বেস করে আপনি বের করবেন যে প্রতি ইউনিট প্রোডাকশন করতে আপনার ডেপ্রিসিয়েশন কত হয়। অন দ্যাট বেসিস আপনি বের করে নেবেন যে আপনি যত ইউনিট প্রডিউস করলেন সেটার জন্য আপনার এই বছর ডেপ্রিসিয়েশন কত হবে। তার মানে তিনটা মেথড দেখলাম, একটা স্ট্রেট লাইন মেথড, আর একটা হচ্ছে অ্যাক্সেলারেটেড মেথড, আর একটা হচ্ছে ইউনিট অফ প্রোডাকশন মেথড। The choice of depreciation method affects the amounts reported on the financial statements, including the amounts for reported assets and operating and net income. So আপনি ডেপ্রিসিয়েশনে কোন মেথডটা চুজ করতেছেন ওটার উপরে বেস করে কি হবে, সে স্ট্রেট লাইনের থেকে অ্যাক্সেলারেটেডে আপনার প্রথম দিকে খরচ বেশি চার্জ হবে, ইনকাম কম শো করবে। সো আপনার চয়েসের কারণে কি হইতেছে, আপনার নেট ইনকাম এফেক্টেড হচ্ছে। দিস ইন টার্ন এফেক্ট এ ভ্যারাইটি অফ ফাইন্যান্সিয়াল রেশিওস, আর নেট ইনকামের সাথে অনেকগুলো রেশিও কিন্তু জড়িত, যেমন ইনক্লুডিং ফিক্সড অ্যাসেট টার্নওভার, টোটাল অ্যাসেট টার্নওভার, অপারেটিং প্রফিট মার্জিন, অপারেটিং রিটার্ন অন অ্যাসেট এন্ড রিটার্ন অন অ্যাসেট, এইগুলা আপনার জড়িত। কারণ একটা হচ্ছে কি আপনার নেট ইনকাম কমে যাচ্ছে, আর একটা হচ্ছে অ্যাসেট, যেটা অ্যাসেটটাও আপনি বেশি ডেপ্রিসিয়েশন চার্জ করলে আপনার অ্যাসেটটা আর্লি অনেকটা প্রথম দিকে বেশি কমে যাবে আর পরের দিকে আপনার আস্তে আস্তে কমবে। আর স্ট্রেট লাইন হলে প্রত্যেক বছর সমানভাবে কমতে থাকবে। Using straight line method, depreciation expense is calculated as depreciable cost divided by estimated useful life, যেটা আমরা এখানে করলাম, and is the same for each period. Depreciable cost is the historical cost of tangible asset minus estimated residual value or salvage value. A commonly used accelerated method is the declining balance method. এই accelerated মেথডের মধ্যে একটা বলা হচ্ছে declining balance, এই যে আমরা যে এক্সাম্পলটা দিলাম ওইটাই আসলে declining balance method, in which the amount of depreciation expense for a period is calculated as some percentage of carrying amount, cost net accumulated depreciation at the beginning of the period. লাইক আমরা এখানে যেটা বললাম যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 20 ছিল ফার্স্টে, তারপর 16 হইলো, তখন আমরা কি করলাম 100 মাইনাস 36 এইভাবে আমরা বের করলাম। অর্থাৎ আমাদের নেট যে ক্যারিং ভ্যালু অফ অ্যাসেটটা থাকে ওইটার উপরে আমরা সার্টেন পার্সেন্টেজ অফ ডেপ্রিসিয়েশন চার্জ করে থাকি। In the unit of production method, the amount of depreciation expense for a period is based on the proportion of the asset's production during the period compared with the total estimated productive capacity of the asset over its useful life. The depreciation expense is calculated as depreciable cost times the production in the period. তো depreciable cost ধরেন হচ্ছে depreciable cost, for example, 9 million, salvage value আছে ধরেন 1 million, সো 9 million ইনটু কি হবে, এই বছর ধরেন আমি প্রোডাকশন করছি 10,000 ইউনিট, ডিভাইডেড বাই টোটাল ক্যাপাসিটি কত, ক্যাপাসিটি হচ্ছে ধরেন 1 লাখ ইউনিট। তাহলে আমরা ক্যালকুলেট করলে যেটা পাবো সেটা কি, সেটা হচ্ছে আপনার সরি এটা 90 মিলিয়ন, $90 মিলিয়ন। তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে 9 মিলিয়ন এই বছরের ডেপ্রিসিয়েশন। সো আপনারা এক্সাম্পল নাম্বার 8 বই থেকে দেখলে আর একটু ক্লিয়ার হবে, এটা আপনারা বাসায় করে নেবেন। এক্সাম্পল 8, next always describe the choice of depreciation method and assumptions concerning useful life, residual value, effect depreciation expense, and financial statements and ratios. As a result of using different depreciation methods for financial and tax reporting, সো ট্যাক্স রিপোর্টিং এর জন্য আর হচ্ছে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস এর জন্য দুই রকম ডেপ্রিসিয়েশন মেথড ইউজ করতে পারি বা ফ্রিকোয়েন্টলি আমরা করে থাকি। এটা কিন্তু আবার হচ্ছে গিয়ে আমাদের এখানে যেমন আমরা
ওই ব্যাংকের জন্য একটা স্টেটমেন্ট বানাই আর ট্যাক্সের জন্য বানাই একটা, ব্যাপারটা এরকম না। বিষয়টা হচ্ছে গিয়ে ট্যাক্স অথরিটি আমাদেরকে সার্টেন ডেপ্রিসিয়েশন মেথড ফলো করার জন্য ইনস্ট্রাকশন দিয়ে থাকে, বাট আমরা আমাদের কোম্পানির বিজনেসের পার্সপেক্টিভ থেকে, আমরা প্রুডেন্ট পার্সপেক্টিভ থেকে মনে করতেছি যে আমাদের অ্যাকাউন্টসটা ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের এখানে ডিফারেন্ট ডেপ্রিসিয়েশন মেথডটা ইউজ করা উচিত। সো আমরা তো আর ট্যাক্স অথরিটি যেটা বলছে, ট্যাক্স অথরিটির ট্যাক্স ক্যালকুলেট করার সময় কিন্তু আমরা ট্যাক্স অথরিটির কথা অনুযায়ী ক্যালকুলেট করেই আমাকে ট্যাক্সটা দিতে হবে। বাট আমার শেয়ার হোল্ডার এবং স্টেক হোল্ডারদের সুবিধার্থে আমরা যেই ডেপ্রিসিয়েশন মেথডটা মোস্ট অ্যাপ্লিকেবল মনে করতেছি সেইটাই আমরা ইউজ করে অ্যাকাউন্টসটা তৈরি করতে পারবো। Pre-tax income on the income statement and taxable income on the tax return may differ. এই যে কথাটা বললাম যে আমাদের ইনকাম স্টেটমেন্টের প্রি-ট্যাক্স ইনকাম আর হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, আমাদের ট্যাক্স রিটার্নে যে ট্যাক্সেবল ইনকামটা দেখানো হয় এই দুইটা ডিফার করতে পারে। Thus the amount of tax expense computed on the basis of pre-tax income and the amount of taxes actually owed on the basis of taxable income may differ, although these differences eventually reverses because the total depreciation is the same regardless of the timing of its recognition in the financial statement versus on tax return. So tax return আর financial statement এ আমরা হয়তো বা depreciation মেথডটা ডিফারেন্ট ইউজ করার কারণে কোনোটাতে প্রথম দিকে বেশি ডেপ্রিসিয়েশন হচ্ছে, আরেকটাতে হচ্ছে প্রথম দিকে হয়তো কম্পারেটিভলি কম ডেপ্রিসিয়েশন হচ্ছে, কিন্তু ওভার দ্য লাইফ অফ দ্য অ্যাসেট দিন শেষে ডেপ্রিসিয়েশন কিন্তু সেম। হয়তো আপনি যেটাতে এখন বেশি করতেছেন অ্যাক্সেলারেটেড, ওইটার আপনার শেষে গিয়ে কমে যাবে, আর যদি স্ট্রেট লাইন ইউজ করেন তাহলে হচ্ছে সবসময় সমান থাকবে। ডিউরিং দ্য পিরিয়ড অফ ডিফারেন্স, ডিউরিং দ্য পিরিয়ড অফ দ্য ডিফারেন্স, এই যে ডিফারেন্সটা যেই সময়টাতে থাকে তখন আমরা এই ডিফারেন্সটাকে ব্যালেন্স শিটে ডেফার্ড ট্যাক্স হিসেবে শো করে থাকি। তো ডেফার্ড ট্যাক্স কিন্তু দুইটা জিনিস হতে পারে, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হইতে পারে আর ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হইতে পারে। ডেফার্ড ট্যাক্স অ্যাসেট কখন হবে? যখন হচ্ছে আমরা এখন আমাদের ইনকাম স্টেটমেন্ট অনুযায়ী যে ট্যাক্স হয় তার চেয়ে বেশি ট্যাক্স পে করব, তখন সেটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। কিন্তু ইনকাম স্টেটমেন্ট অনুযায়ী যে ট্যাক্স হয় তার চেয়ে যদি কম পে করে থাকি তাহলে কি হবে, আমাকে ভবিষ্যতে বেশি ট্যাক্স পে করতে হবে, সো দ্যাট এটা হবে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। A longer useful life and higher expected residual value decreases the amount of annual depreciation expense relative to shorter useful life and lower expected residual value. So আপনার যদি longer useful life হয় আর হচ্ছে কি আপনার residual ভ্যালুটা আপনার হায়ার হয়, সেক্ষেত্রে কি হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা কম হবে। অর্থাৎ একই অ্যাসেট, মনে করেন এবিসি কোম্পানি আর একটা হচ্ছে XYZ কোম্পানি, সো অ্যাসেট সেম, ধরেন $100 মিলিয়ন অ্যাসেট। সো ও এই অ্যাসেটটাকে, সেম অ্যাসেট এবিসি কোম্পানি, এটা লাইফ ধরতেছে হচ্ছে 10 ইয়ার, XYZ কোম্পানি এটা লাইফ ধরতেছে 20 ইয়ার। এক্সপেক্টেড এবিসি কোম্পানি আপনার স্যালভেজ ভ্যালু ধরতেছে হচ্ছে 10 মিলিয়ন, আর XYZ কোম্পানি আপনার স্যালভেজ ভ্যালু ধরতেছে হয়তো 20 মিলিয়ন। ইউজফুল লাইফ আর এক্সপেক্টেড রেসিডুয়াল ভ্যালু, দুইটা জিনিস। তো এই ক্ষেত্রে আপনার এবিসি কোম্পানির ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করেছিলাম যে ইয়ারলি তাহলে ডেপ্রিসিয়েশন কত হবে, সে স্ট্রেট লাইন যদি ফলো করে তাহলে ইয়ারলি ডেপ্রিসিয়েশন এর ক্ষেত্রে কত হবে, এই ক্ষেত্রে হবে হচ্ছে 100 মাইনাস 10 মিলিয়ন ডিভাইডেড বাই 10 ইয়ার্স, তার মানে ইয়ারলি $9 মিলিয়ন।
কিন্তু XYZ কোম্পানির ক্ষেত্রে আপনার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কত হবে? 100 মিলিয়ন মাইনাস স্যালভেজ ভ্যালু হচ্ছে 20 মিলিয়ন ডিভাইডেড বাই ইউজফুল লাইফ হচ্ছে 20 ইয়ার্স, তাহলে 80 ডিভাইডেড বাই 20 অ্যানুয়ালি $4 মিলিয়ন। দেখছেন কত ডিফারেন্স হয়ে যাচ্ছে। সো যদি আপনি ইউজফুল লাইফটা বেশি ধরেন, স্যালভেজ ভ্যালুটা বেশি ধরেন, তাহলে আপনার ইয়ারলি ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা কম হবে দেন আদার কোম্পানি যারা হচ্ছে গিয়ে শর্টার লাইফ এবং লোয়ার রেসিডুয়াল ভ্যালু কাউন্ট করেছিল। নেক্সট এলওএস ডিসক্রাইব দ্য different amortization method for intangible assets with finite life and calculate amortization. finite life কেন বলছে? infinite life হলে আমরা সেটা amortization করব না, এই জন্য হচ্ছে কি আমাদের finite life এর কথা বলা হচ্ছে। তো finite life হলে আমরা সেটা কি করতে হবে? amortization করব। এই ক্ষেত্রে কিন্তু আপনার depreciation আর amortization জাস্ট নেমিং চেঞ্জ। আমাদের একটা ট্যানজিবল অ্যাসেটের জন্য আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করি আর ইনট্যানজিবল এর জন্য অ্যামোর্টাইজেশন চার্জ করি। ক্যালকুলেশন সেম, ক্যালকুলেশনে কোনো ডিফারেন্স নাই। Amortization is similar in concept to depreciation. The term amortization applies to intangible assets and the term depreciation applies to tangible assets. Both terms refer to the process of allocating the cost of an asset over asset's useful life. Only those intangible assets assumed to have finite useful lives are amortized over the useful life, following the pattern in which the benefits are used up. Acceptable amortization methods are the same as methods acceptable for depreciation. তার মানে কি অ্যামোর্টাইজেশনের ক্ষেত্রেও আমরা স্ট্রেট লাইন মেথড ইউজ করতে পারি বা অ্যাক্সেলারেটেড অ্যামোর্টাইজেশন মেথড ইউজ করতে পারি বা ইউনিট অফ, এটা কি নাম জানা ছিল, ইউনিট অফ প্রোডাকশন মেথড ইউজ করতে পারি। Assets assumed to have an indefinite useful life, in other words without a finite useful life, are not amortized. যেটার ইনফিনিট লাইফ এরকম কোনো ইনট্যানজিবল অ্যাসেটকে আমরা অ্যামোর্টাইজ করি না। An intangible asset is considered to have an indefinite useful life when there is no foreseeable limit to the period over which the asset is expected to generate net cash inflows for the company. So calculation the same, depreciation or amortization is just the naming change. Next, let's describe how the choice of amortization method and assumption concerning useful life and residual value affect amortization expense, financial statements and ratios. Is the same thing. Depreciation এর ক্ষেত্রে যে কথাগুলো এখানেও একই কথাগুলাই প্রযোজ্য। The choice of amortization method will affect expenses, assets, equity, financial ratios in exactly same way that choice of depreciation method will. Just as with the depreciation of tangible assets, increasing either the estimate of the asset's useful life or estimate of its residual value will reduce annual amortization expense, which will increase net income, assets, ROE for a typical firm. তো অনেক সময় কি হতে পারে, অনেক অর্গানাইজেশন বেশি প্রফিট দেখানোর জন্য, রিটার্ন গুলা ভালো দেখানোর জন্য, অ্যাসেটের পরিমাণটা বেশি দেখানোর জন্য কি করতে পারে, অ্যামোর্টাইজেশন কমায় চার্জ করতে পারে। অ্যামোর্টাইজেশন কমাইতে হলে কি করতে হবে, সে অ্যাসেটের লাইফটা হয়তো বেশি সময় ধরে দেখাইলো আর বললো যে রেসিডুয়াল ভ্যালু অনেক বাড়ায় দেখাইলো, এরকম হতে পারে। এখন আমরা দেখবো যে নেক্সট এলওয়েজ ডেসক্রাইব রিভ্যালুয়েশন মেথড। সো আমরা তো ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন গুলো দেখলাম, এখন আমরা ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন যখন আমরা করি তখন আমরা কি মেথড ফলো করি, আমরা হিস্টোরিক্যাল মেথডটা নরমালি ইউজ করে থাকি। তো আরেকটা মেথড হচ্ছে রিভ্যালুয়েশন মেথড। রিভ্যালুয়েশন মেথডটা কি, দ্য রিভ্যালুয়েশন মডেল ইজ অ্যান অল্টারনেটিভ টু কস্ট মডেল। ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশনটা আমরা কস্ট মডেল ফলো করেছিলাম for the periodic valuation and reporting long-lived assets.
IFRS permits the use of either revaluation model or cost model, but the revaluation model is not allowed under US GAAP. সো রিভ্যালুয়েশন মডেল ইউএস গ্যাপের জন্য অ্যালাউড না, সো ওইটার ইউএস গ্যাপে এটা করা যাবে না, কিন্তু আইএফআরএস পারমিট করে আপনি ইদার রিভ্যালুয়েশন মডেল অথবা কস্ট মডেল ইউজ করতে পারবেন। রিভ্যালুয়েশন চেঞ্জেস দ্য ক্যারিং অ্যামাউন্টস অফ ক্লাসেস অফ লং লিভড অ্যাসেটস টু ফেয়ার ভ্যালু। তার মানে আপনি কি করতেছেন, প্রত্যেক বছর আপনি যে অ্যাসেট গুলো আছে এগুলার আপনার ফেয়ার ভ্যালু ডিটারমাইন করতেছেন। দ্য ফেয়ার ভ্যালু মাস্ট বি মেজার্ড রিলায়েবলি। বাট এটা পসিবল, রিভ্যালুয়েশন মডেল ইউজ করা পসিবল কোন ক্ষেত্রে, যে ক্ষেত্রে আপনি অ্যাসেট গুলোকে আসলে রিলায়েবলি মেজার করতে পারবেন, সেই ক্ষেত্রে করা সম্ভব। যে ক্ষেত্রে রিলায়েবলি মেজার করতে পারবেন না ভ্যালুটা, সেই ক্ষেত্রে রিভ্যালুয়েশন মডেল করা যাবে না। Under the cost model, carrying amount are historical cost less accumulated depreciation or amortization. Cost model আমরা কি করছি, যে historical cost অর্থাৎ যে প্রাইসে আমরা কিনলাম সেখান থেকে আমরা accumulated depreciation বা amortization মাইনাস করছি to get the net asset value. Under the revaluation model আমরা কি করতেছি, carrying amounts are the fair value at the date of revaluation less any subsequent accumulated depreciation or amortization. তার মানে আমরা রিভ্যালুয়েশন করতেছি, রিভ্যালুয়েশন করে ওই রিভ্যালুড অ্যামাউন্টের উপরে পরবর্তীতে আমরা ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন চার্জ করছি। অর্থাৎ আমরা ধরেন $100 মিলিয়ন কিনলাম, ফার্স্ট ইয়ারে আমরা $9 মিলিয়ন চার্জ করার পরে এটা $91 মিলিয়ন আছে। সো আমরা এখানে গিয়ে রিভ্যালু করে দেখলাম যে না, এটা আসলে $95 মিলিয়ন ভ্যালু আছে। তো আমরা $95 মিলিয়ন এটাকে বুক করব। বুক করার পরে ওই বছর আবার ধরেন আমি চার্জ করলাম হচ্ছে গিয়ে ধরেন 10%, $9.5 মিলিয়ন। তাহলে বাকি থাকবে হচ্ছে কি আবার যেটা আসবে সেটা আসতো, তখন আবার যখন রিভ্যালুয়েশন করব তখন ওটাকে রিস্টেট করে নতুন করে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে তখন আমি বাদ দিব ওখান থেকে। The key difference between the two models is that cost model allows only decreases in values of long-lived asset compared with historical cost, but revaluation model may result in increases in values of long-lived assets to amounts greater than historical cost. আপনার কস্ট মডেলে কি হচ্ছে, প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি, সো দ্যাট কি হইতেছে, ভ্যালুটা দিন দিন কমে যাচ্ছে। কিন্তু রিভ্যালুয়েশন মডেলের ক্ষেত্রে এমনও হইতে পারে যে আপনার হয়তো বা ভ্যালু বাড়তেও পারে। IFRS allow a company to use cost model for some classes of asset and revaluation model for others, but the company must apply the same model to all assets within a particular class of assets and must revalue all items within a class to avoid selective revaluation. তার মানে কি বললো, যে রিভ্যালুয়েশন মডেল যদি ইউজ করতে হয় তখন আপনি বলতে হবে যে কোন অ্যাসেট ক্লাসের ক্ষেত্রে আপনি ইউজ করবেন, কিন্তু ওই অ্যাসেট ক্লাসের সবগুলাতেই আপনি রিভ্যালুয়েশন মডেল ইউজ করতে হবে। একটা অ্যাসেটের ক্ষেত্রে করবেন, আরেকটার ক্ষেত্রে করবেন না, সেটা হবে না। কিন্তু ডিফারেন্ট আরেকটা অ্যাসেট ক্লাস যদি হয় ওইটার ক্ষেত্রে আপনি কস্ট মডেল ইউজ করতে পারেন। বাট অ্যাসেট ক্যাটাগরি, ওই অ্যাসেট ক্যাটাগরির ভিতরে ইন্ডিভিজুয়াল, মনে করেন আপনি বিল্ডিং এর ক্ষেত্রে ডিসাইড করলেন যে আপনি রিভ্যালুয়েশন মডেল ইউজ করবেন, তাহলে আপনার ধরেন 5টা বিল্ডিং আছে, 4টায় একরকম আরেকটায় আরেক রকম, এরকম করা যাবে না, আপনি 5টাই আপনি তখন রিভ্যালুয়েশন ইউজ করতে হবে। The revaluation model may be used for classes of intangible assets but only if an active market for asset exists. So normally তো ইনটেনজিবল অ্যাসেটের ক্ষেত্রে রিলায়েবলি আপনার মার্কেট ভ্যালু বাইর করাটা ডিফিকাল্ট, যদি করা যায় সেক্ষেত্রে ওইখানেও রিভ্যালুয়েশন মডেল ইউজ করা সম্ভব, বিকজ দ্য রিভ্যালুয়েশন মডেল মে অনলি বি ইউজড if the fair value of the asset can be measured reliably. For practical purposes, the revaluation model is rarely used for either tangible or intangible asset, but its use is especially rare for intangible assets. রিভ্যালুয়েশন মডেলটা এমনিতে একটু কম ইউজ করা হয়, আর ইনটেনজিবল অ্যাসেটের ক্ষেত্রে করা হয় না বললেই চলে। Explain the impairment of property, plant, equipment and intangible asset. এখন আমরা দেখব যে impairment সেটা কি, in contrast with depreciation amortization charges which serve to allocate the depreciable
cost of long-lived asset over its useful life. Impairment charges reflect an unanticipated decline in value of an asset. সো আমরা তো একটা রেগুলার একটা শিডিউল করে নিলাম ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন চার্জ করতেছি, কিন্তু এমন অনেক সময় হইতে পারে যে আনএন্টিসিপেটেড ডিক্লাইন ইন ভ্যালু হইতে পারে। ভ্যালুটা আপনার আমরা যে কমে যাবে, মনে করেন আপনি একটা গাড়িটা ধরেন একটা মেজর অ্যাক্সিডেন্ট করছে, মেজর অ্যাক্সিডেন্ট করার কারণে তার ভ্যালুটা কমে গেছে, এরকম বিষয় হইতে পারে। বা টেকনোলজি, একটা মেশিন ইউজ করতেছেন কিন্তু মেশিনটা যে টেকনোলজিটা ইউজ করা হচ্ছে সেই টেকনোলজি হয়তো চেঞ্জ হয়ে গেছে। Both IFRS and US GAAP require companies to write down the carrying amount of impaired asset. So impairment যদি হয় তাহলে আপনার carrying amount থেকে ইম্পেয়ারমেন্টটা মাইনাস করতে হবে, তার মানে ইম্পেয়ারমেন্টের পরে ক্যারিং অ্যামাউন্টটা রাখতে হবে। ইম্পেয়ারমেন্ট রিভার্সাল অফ আইডেন্টিফাইবল লং লিভড অ্যাসেট আর পারমিটেড আন্ডার আইএফআরএস বাট নট আন্ডার ইউএস গ্যাপ। সো আপনি ইম্পেয়ারমেন্ট চার্জ করলেন, মনে করেন কোনো একটা ইনসিডেন্টের কারণে ভ্যালু কমে গেছে, আপনি ইম্পেয়ারমেন্ট চার্জ করলেন। আইএফআরএস আপনাকে অ্যালাউ করতেছে সাবসিকুয়েন্ট ইয়ারে যদি আবার এটা ভ্যালু রিকভার করে তাহলে আপনি চাইলে এই ইম্পেয়ারমেন্টটাকে রিভার্স করতে পারবেন। কিন্তু ইউএস গ্যাপ আপনাকে এই পারমিশনটা দেয় না। আপনি ইউএস গ্যাপে একবার ইম্পেয়ারমেন্ট চার্জ করলে সেটাকে রিভার্স করার সুযোগ নাই। An asset is considered to be impaired when its carrying amount exceeds its recoverable amount. An asset is considered to be impaired when its carrying amount exceeds recoverable amount. যদি impaired কখন বলবো, যদি carrying amount ধরেন হচ্ছে গিয়ে $50 million, কিন্তু আমাদের recoverable amount ধরেন $30 million, তার মানে কি $20 million impairment হয়েছে। Although IFRS and US GAAP define recoverability differently, in general, impairment losses are recognized when the asset's carrying amount is not recoverable. Next, LOS explains the de-recognition of property, plant and equipment and intangible assets. De-recognize করা, অর্থাৎ আমরা একবার কি করলাম, যখন পারচেজ করলাম তখন রিকগনাইজ করলাম, এখন আমরা ডি-রিকগনাইজ করতে চাই বা রিমুভ করতে চাই আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে। A company de-recognizes an asset, that is removes it from its financial statement when the asset is disposed of or is expected to provide no future benefit. Either আপনি অ্যাসেটটা বিক্রি করে দিচ্ছেন, ডিস্ট্রয় করে ফেলছেন, অথবা অ্যাসেটটা আছে কিন্তু এটা কোনো ইকোনমিক বেনিফিট নাই। মনে করেন একটা গাড়ি, আপনারা দেখবেন যে রাস্তাঘাটে অনেক সময় বা বিভিন্ন কোম্পানির গোডাউনে দেখবেন যে গাড়ি পড়ে আছে বহু বছর আগের, এটা কোনো কাজে লাগতেছে না, ভাঙা চোরা নষ্ট হওয়া গাড়ি, তাই না? তো এইটার ধরেন কোনো বেনিফিট নাই, তো তখন হচ্ছে কি এটা ধরেন আর বিক্রিও করা যাবে না বা বিক্রি করে কিছু পাওয়াও যাবে না। ইন দ্যাট কেস আমরা কি করব, এটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রাখাটা এখন আর যুক্তিযুক্ত না, তখন আমরা এটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে সরায় ফেলবো। A company may dispose of long-lived operating asset by selling it, exchanging it, abandoning it, or distributing it to shareholders. So আপনি একটা অ্যাসেট আপনার বুকসে আছে, সেখান থেকে আপনি এটাকে কিভাবে সরাবেন, একটা হইতে পারে আপনি বিক্রি করে দিতে পারেন, এক্সচেঞ্জ করে দিতে পারেন, বা অ্যাবান্ডন করে দিতে পারেন, বা আপনি শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারেন। Non-current assets that management intends to sell or to distribute to the existing shareholders and which meet the accounting criteria immediately available for sale in current condition, the sale is highly probable, are reclassified as non-current asset held for sale. যদি এমন হয় যে আপনি একটা অ্যাসেট, এটা আপনি বিক্রি করে দিবেন, যে আপনার ইন্টেনশনটা, কোম্পানির ইন্টেনশন হচ্ছে এটা বিক্রি করে দেওয়া, তখন আপনি যদি এটা এমন হয় যে প্রবাবিলিটি বেশি যেটা এই অবস্থায় বিক্রি করা যাবে, তাহলে আপনি ক্লাসিফাই করবেন এটা নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল হিসাবে, আপনি ব্যালেন্স শিটে তখন আলাদা করে দেখাবেন। Explain and evaluate how impairment, revaluation, de-recognition of property, plant and equipment and intangible assets affect financial statement ratios.
ইম্পেয়ারমেন্ট চার্জেস, ইম্পেয়ারমেন্ট যদি চার্জ করেন তাহলে কি হচ্ছে, আপনার নেট ইনকাম কমে যায়, তাই তো, নেট ইনকাম ডাউন হচ্ছে, অ্যাসেট কমে যাবে, অ্যাসেট ডাউন হচ্ছে, তাহলে আপনার নেট ইনকাম কমে গেলে আপনার কি হবে, রিটেইনড আর্নিংস কমে যাবে, রিটেইনড আর্নিংস কমে গেলে আপনার ইকুইটি কমে যাবে, which results in লোয়ার আরওএ, আরওএ কমে যাবে, রিটার্ন অন অ্যাসেট, কারণ আপনার রিটার্নটা কমে যাচ্ছে, অ্যাসেটও কমতেছে, বাট রিটার্নটা অ্যাসেটের তুলনায় বেশি হারে কমে, যেই কারণে হচ্ছে আপনার রিটার্ন অন অ্যাসেট কমে যাবে, রিটার্ন অন ইকুইটি কমে যাবে। আপনার যদিও আপনার ইকুইটিও কমতেছে, বাট অ্যাসেট বা ইকুইটি যতটুকু বা যে পার্সেন্টেজে কমে, ইন টার্মস অফ নাম্বার সমানভাবেই কমতেছে নেট ইনকাম এবং আপনার অ্যাসেট বা ইকুইটি, কিন্তু ইন টার্মস অফ পার্সেন্টেজ এটা কমছে হচ্ছে আপনার নেট ইনকামটা বেশি হারে কমছে, যে কারণে আপনার আরওই এবং আরওএ দুইটাই আপনার কমে যাবে। অ্যান্ড হায়ার ডেট টু ইকুইটি, ডেট টু ইকুইটি রেশিওটা হায়ার হবে কেন, আমরা বললাম যে এখানে ইকুইটি কমে যাচ্ছে কিন্তু ডেট আগের মতোই আছে, সো এখানে ডেট হচ্ছে নিউমারেটর আর ইকুইটি হচ্ছে ডিনোমিনেটর, ডিনোমিনেটর কমে যাওয়ার কারণে আপনার এই রেশিওটা বেড়ে যাবে। ডেট টু অ্যাসেট রেশিও অলসো, ডেট টু অ্যাসেটটাও আপনার বেড়ে যাবে। আপওয়ার্ড রিভ্যালুয়েশন ইনক্রিজেস, যদি রিভ্যালুয়েশনটা আপওয়ার্ড হয় তাহলে কি হবে, তাহলে ইনক্রিজেস অ্যাসেট, অ্যাসেট বাড়বে, ইকুইটিও আপনার বাড়বে, and hereby decreases debt to asset, debt to asset ratio কমবে, and debt to equity ratio আপনার কমে যাবে। A downward revaluation has opposite effect. The effect on net income and related ratios depend on whether the revaluation is to a value above or below cost. তা আপনার অনেক সময় এই ধরনের কেসের একটা ইফেক্ট কি হবে সেটা আপনার আসতে পারে, যে বললো যে ইম্পেয়ারমেন্ট চার্জ করা হইলো তাহলে আপনার আরওই বাড়বে না কমবে, ইট ক্যান বি এ কোশ্চেন। ডেট টু ইকুইটি বাড়বে না কমবে, তখন আমাদের ওইভাবে চিন্তা করতে হবে যে আচ্ছা ইম্পেয়ারমেন্ট চার্জ করলে আমার কোথায় কি ইফেক্ট হচ্ছে, ওই সিকোয়েন্স ধরে যখন আমি যাব তখন আমি পেয়ে যাব। এ ডাউনওয়ার্ড রিভ্যালুয়েশন হ্যাজ এ অপোজিট ইফেক্ট, দ্য ইফেক্ট অন দ্য net income and related ratios depend on whether the revaluation is to a value above or below cost. De-recognition of asset can result in either a gain or loss on the income statement. ডি-রিকগনাইজ করা মানে কি, আমি হচ্ছে ইদার এটা অ্যাবান্ডন করে দিতেছি বা সেল করতেছি বা ডিস্ট্রিবিউট করে দিতেছি আমার শেয়ার হোল্ডারদের মধ্যে, তাতে কি হচ্ছে যে আমরা যদি স্পেশালি যদি সেল করি তাহলে কি হচ্ছে, আমার একটা গেইন হইতে পারে বা লস হইতে পারে, অর্থাৎ আমার রিটেন ডাউন বা কেরিং ভ্যালু অফ দ্য অ্যাসেট ধরেন 10 মিলিয়ন কিন্তু আমি বিক্রি করলাম 12 মিলিয়নে, তাহলে গেইন হইতে পারে। আবার ধরেন আমি বিক্রি করতে পারলাম না, অ্যাবান্ডন করলাম, তাহলে 10 মিলিয়নই লস। আবার বিক্রি করলাম হয়তো 10-এ বিক্রি করলাম না, আমি 8-এ বিক্রি করলাম, তাহলে 2 মিলিয়ন লস। সো দ্যাট ইট রিকগনিশনের সময় এটা গেইনও হইতে পারে লসও হইতে পারে, আপনার সিনারিও থেকে বের করে নিতে হবে। এ লস উইল রিডিউস নেট ইনকাম, লস যদি হয় তাহলে কি হবে, নেট ইনকাম কমে যাবে, অ্যাসেট কমে যাবে, while gain will increase net income and asset. LOSL কি বলছে, describe financial statement presentation and of and disclosures relating to property, plant and equipment and intangible assets. Under IFRS কি বলছে, for each class of property, plant and equipment, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি PPE, a company must disclose the measurement base. প্রত্যেকটা ক্লাসের জন্য মেজারমেন্ট বেসটা কি হবে সেটা ডিক্লেয়ার করতে হবে, দ্য ডেপ্রিসিয়েশন মেথড কি হবে সেটা বলতে হবে, মেজারমেন্ট বেসটা কি হয় আপনার হিস্টোরিক্যাল কস্ট হইতে পারে বা রিভ্যালুয়েশন মডেল হইতে পারে, হোয়াট এভার দ্য কেস মে বি সেটা বলতে হবে। অ্যান্ড দ্য ইউজফুল লাইফ, যে কত বছর তার লাইফ আছে ওই অ্যাসেটটার, অর ইকুইভ্যালেন্টলি দ্য ডেপ্রিসিয়েশন রেট used. The gross carrying amount, gross carrying amount কত আছে, the accumulated depreciation at the beginning and end of the period, beginning এবং end of the period আপনার accumulated depreciation কত আছে, and a reconciliation of carrying amount at the beginning and
দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। একটা রিকনসিলিয়েশন দেখাইতে হবে যে বিগিনিং এ আমার ক্যারিং ভ্যালু ছিল হচ্ছে সে 80 মিলিয়ন, এই বছর আমি 10 মিলিয়ন হচ্ছে ডেপ্রিসিয়েশন চার্জ করলাম, এখন আমার ক্লোজিং ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 70 মিলিয়ন। এভাবে করে আমাকে রিকনসিলিয়েশনটা দেখাতে হবে। ইন এডিশন ডিসক্লোজার্স অফ রেস্ট্রিকশনস অন টাইটেল অ্যান্ড প্লেজেস অ্যাজ সিকিউরিটি of property, plant and equipment and contractual agreement to acquire property, plant and equipment are required. সো আমাদের আদার ডিসক্লোজার কোনো ধরনের রেস্ট্রিকশন যদি থাকে, যদি প্লেস থাকে বা হচ্ছে আমরা মর্টগেজ দিয়ে থাকি, এগুলা এখানে বলতে হবে যে কোন প্রপার্টি গুলা মর্টগেজ দেওয়া আছে বা কোনটা দেয়া নাই। If the revaluation model is used, the date of revaluation, details of how the fair value was obtained, the carrying amount under the cost model and the revaluation surplus must be disclosed. রিভ্যালুয়েশন মডেলের ক্ষেত্রে আপনার রিভ্যালুয়েশনের যে ডিটেইলস গুলো, কবে রিভ্যালুয়েশন হইলো, কত ফেয়ার ভ্যালু পাওয়া গেছে বা কিভাবে পাওয়া গেছে, এই জিনিসগুলো ডিসক্লোজ করতে হবে। The disclosure requirement under US GAAP are less exhaustive. US GAAP এ ডিসক্লোজারটা খুব বেশি দরকার হয় না। A company must disclose the depreciation expense for the period, the balance of major classes of depreciable asset, accumulated depreciation by major classes or in total, and the general depreciation, description of depreciation method used in computing depreciation expense with respect to major classes of depreciable asset. আর ওর যেহেতু ইউএস গ্যাপে রিভ্যালুয়েশন মডেলটা অ্যালাউই করে না, সো রিভ্যালুয়েশন মডেল নিয়ে এখানে কোনো কথাবার্তা নাই। আচ্ছা, এখন আন্ডার এটা তো আমরা দেখলাম হচ্ছে ট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে। আন্ডার আইএফআরএস ফর ইচ ক্লাস অফ ইনট্যানজিবল অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে আমরা কি করে থাকি? A company must disclose, ইনটেনজিবলের ক্ষেত্রে কি করতে হবে আন্ডার আইএফআরএস? এ কোম্পানি মাস্ট ডিসক্লোজ ওয়েদার দ্য ইউজফুল লাইফ আর ইনডেফিনিট অর ফিনিট। সো ইনডেফিনিট নাকি ফিনিট ইউজফুল লাইফ সেটা প্রথমে বলতে হবে ইনটেনজিবল অ্যাসেটের ক্ষেত্রে। ইফ যদি ফিনিট হয় তাহলে তো আমরা কি করব, তাহলে আমরা অ্যামোর্টাইজেশন চার্জ করব। ফর ইচ ক্লাস অফ ইনটেনজিবল অ্যাসেট এ কোম্পানি মাস্ট ডিসক্লোজ ইউজফুল লাইফ, ফিনিট হলে ইউজফুল লাইফ কত সেটা ডিসক্লোজ করতে হবে। তারপর কি অ্যামোর্টাইজেশন মেথড কি ইউজ করা হচ্ছে সেটা বলতে হবে, গ্রস ক্যারিং অ্যামাউন্ট কত সেটা জানাইতে হবে, অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন এট দ্য বিগিনিং এন্ড এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, where amortization is included on income statement, and a reconciliation of the carrying amount at the beginning and at the end of the period. So বাকি ডিসক্লোজার গুলো লাইক ডেপ্রিসিয়েশনের মতোই একই রকম। If an asset has an indefinite life, এখন যদি indefinite life হয় তাহলে কি করতে হবে? The company must disclose the carrying amount of the asset and why it is considered to have an indefinite life, সেটাও কিন্তু বলতে হবে যে কেন এটা indefinite life. Similar to property, plant and equipment, disclosure of restrictions on title and pledges as security of intangible assets and contractual agreement to acquire intangible assets are required. আপনার কোনো এগ্রিমেন্ট থাকলে সেই এগ্রিমেন্টের ডিটেলস, কোনো প্লেস করা থাকলে সেগুলা, বা মর্টগেজ বা সিকিউরিটি দেয়া থাকলে সেগুলা ইনফর্ম করতে হবে। ইফ দ্য রিভ্যালুয়েশন মডেল ইজ ইউজড, দ্য ডেট অফ রিভ্যালুয়েশন, ডিটেইল অফ হাউ দ্য ফেয়ার ভ্যালু ওয়াজ অবটেইনড, the carrying amount under the cost model, and the revaluation surplus must be disclosed. Under US GAAP, US GAAP এ কি বলতেছে? companies are required to disclose gross carrying amount, accumulated amortization in total and by major class of intangible assets, the aggregate amortization expense for the period, and the estimated amortization expense for the next 5 fiscal year. তার মানে দেখেন এখানে একটা এক্সট্রা জিনিস আছে, কি দিতে হয়? এস্টিমেটেড অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ফর নেক্সট 5 ইয়ার্স, আগামী 5 বছরের এস্টিমেটেড অ্যামোর্টাইজেশন এক্সপেন্সটাও আপনার ডিসক্লোজ করতে হয়। এগুলা কি ডিসক্লোজার, আপনার ডিসক্লোজার গুলা দিতে হয়, নট যে এগুলা কিন্তু আপনার মেইন স্টেটমেন্টের ফেসের মধ্যে দিতে হয় না, এগুলো নোটস এর মধ্যে ডিসক্লোজ করতে হয়। The disclosure related to impairment losses also differ under IFRS and US GAAP. তার মানে impairment loss হইলে কি হয়? IFRS এবং US GAAP এ কিছু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? এই impairment loss হইলে কিন্তু আবার
আইএফআরএস অ্যালাউ করে যে এটা আপনি যদি আবার রিভার্সাল করতে পারবেন, ইউএস গ্যাপে কিন্তু রিভার্সালটা করা যায় না। Under IFRS, a company must disclose for each classes of asset the amount of impairment losses and reversal of impairment losses recognized in the period and where those are recognized on the financial statement. এবং কোথায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোন জায়গায় এটা রিকগনাইজ করা হয়েছে সেটাও বলতে হবে। The company must also disclose the in aggregate the main classes of assets affected by impairment losses and reversal of impairment losses and the main event circumstances leading to recognition of these impairment losses and reversal of impairment losses. Under US GAAP, US GAAP কি বলছে? There is no reversal of impairment, no reversal of impairment losses for assets held for use. The company must disclose a description of impairment assets, what led to the impairment, the method of determining the fair value, the amount of the impairment loss, and where the loss is recognized on the financial statement. Disclosures about long-lived assets appear throughout the financial statement. Long-lived asset disclosure. The balance sheet. long-lived asset এর ক্ষেত্রে আমাদের ডিসক্লোজারটা কোথায় থাকে? একটা থাকে ব্যালেন্স শিটে থাকে, ইনকাম স্টেটমেন্টে থাকে। ব্যালেন্স শিটে কি থাকে? আমাদের ক্যারিং ভ্যালুটা থাকে। ইনকাম স্টেটমেন্টে কি থাকে? আমাদের ওই long-lived asset-এর ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশনটা কতটুকু সেটা থাকে। দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লোতে থাকে হচ্ছে গিয়ে যদি ডিসপোজ করা হয় বা নতুন করে long-lived asset পারচেজ করা হয় তাহলে ওগুলা আপনার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে থাকে এবং নোটসে থাকে হচ্ছে ডিটেইলস গুলা, যে ডেপ্রিসিয়েশন মেথডটা কি, রিভ্যালুয়েশন করা হয়েছে কিনা ইত্যাদি রিলেটেড জিনিসগুলো থাকে। দ্য ব্যালেন্স শিট রিপোর্টস দ্য ক্যারিং ভ্যালু অফ দ্য অ্যাসেট। ফর দ্য ইনকাম স্টেটমেন্ট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স মে অর মে নট অ্যাপিয়ার এজ এ সেপারেট লাইন আইটেম। Under IFRS, whether the income statement discloses depreciation expense separately depends on whether the company is using nature of expense method or function of expense method. Under আপনার IFRS অনুযায়ী ইনকাম স্টেটমেন্টে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে সেপারেটলি শো করা হবে কিনা এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে যে আপনার দুইটা মেথড আছে, একটা হচ্ছে নেচার অফ এক্সপেন্স আর একটা হচ্ছে ফাংশন অফ এক্সপেন্স মেথড। কোনটা ইউজ করা হচ্ছে তার উপরে। আন্ডার নেচার অফ এক্সপেন্স মেথড, যদি নেচার অফ এক্সপেন্স মেথড ইউজ করা হয়, কোম্পানি অ্যাগ্রিগেটস এক্সপেন্সেস অ্যাকর্ডিং টু দেয়ার নেচার, ফর এক্সাম্পল ডেপ্রিসিয়েশন, পারচেজ অফ ম্যাটেরিয়ালস, ট্রান্সপোর্ট কস্ট, এমপ্লয়ি বেনিফিট, অ্যাডভার্টাইজিং কস্ট, and does not reallocate them among functions within the entity. Under the function of expense method, a company classify expenses according to the function, for example, as part of cost of sales or SG&A, selling general admin expense. At a minimum, a company using the function of expense method must disclose cost of sales, but the other line items vary. The statement of cash flow. Cash flow te reflect করে acquisition, disposal of fixed asset, acquisition অথবা disposal of fixed asset in the investing section. ইনভেস্টিং সেকশনে আমরা যদি নতুন কোনো অ্যাসেট কিনি সেটা আমরা শো করি, বা যদি আমরা ডিসপোজ অফ করে থাকি সেটা শো করি। ইন এডিশন, ওয়েন prepared using indirect method, the statement of cash flow typically shows depreciation expense. নরমালি আপনার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স তো নন ক্যাশ, এটা আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসে না, কিন্তু ইনডাইরেক্ট মেথড ইউজ করলে আমরা যেহেতু নেট ইনকামের সাথে অ্যাডজাস্টমেন্ট করি সেই কারণে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের ফিগারটা এখানে চলে আসে ফর অ্যাডজাস্টমেন্ট পারপাস। Depreciation expense as a line item in the adjustment of net income to cash flow from operation. The notes to the financial statements describe the company's accounting methods, the range of estimated useful life, historical cost by main category of fixed asset, accumulated depreciation, annual depreciation expense. Ratios used in analyzing fixed assets include the fixed asset turnover,
several asset age ratio. So asset age ratio, asset turnover. Fixed asset turnover ratio reflects the relationship between total revenue and investment in PPE. The higher the ratio, the higher the amount of sales a company able to generate with a given amount of investment in the fixed assets. So আপনার ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও বেশি হওয়ার অর্থ হচ্ছে গিয়ে আপনি একটা অ্যাসেট ইউজ করে আপনি অন্যদের থেকে আপনি বেশি রেভিনিউ জেনারেট করতে পারতেছেন। এ হায়ার অ্যাসেট টার্নওভার রেশিও অফেন ইন্টারপ্রেটেড অ্যাজ এন ইন্ডিকেটর অফ গ্রেটার এফিসিয়েন্সি। তার মানে যদি আপনার অ্যাসেট টার্নওভার রেশিওটা বেশি হয়, মনে করা যায় যে আপনি এফিসিয়েন্সি আপনার গ্রেটার। ইনভেস্টমেন্ট প্রপার্টি। এখন আসি আমরা ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে কিভাবে করব। আচ্ছা, এখানে কি কম্পেয়ার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অফ ইনভেস্টমেন্ট প্রপার্টি উইথ দ্যাট অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। যদি সেটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হয় তাহলে আমরা কি করব? ইনভেস্টমেন্ট প্রপার্টি ইজ ডিফাইন্ড আন্ডার আইএফআরএস অ্যাজ প্রপার্টি দ্যাট ইজ ওনড for the purpose of earning rental or capital appreciation or both. আপনি যদি ক্যাপিটাল রেন্টাল আর্নিং এর জন্য বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য আপনি যদি ইনভেস্ট করেন তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ইনভেস্টমেন্ট প্রপার্টি। An example of investment property is a building owned by a company and leased out to tenants. Investment properties do not include long-lived tangible assets held for sale in the ordinary course of business. For example, the houses and property owned by a housing construction company are considered to be its inventory. মানে একটা হাউজিং কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি যদি একটা প্রপার্টি ওন করে বা একটা বিল্ডিং ওন করে বিক্রির জন্য, সেটা কিন্তু আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে না, সেটা হবে হচ্ছে সেক্ষেত্রে তার জন্য সেটা হবে ইনভেন্টরি। আর ডিফারেন্ট একটা কোম্পানি, সে হচ্ছে কি একটা বিল্ডিং হয়তো বানায় সেটা ভাড়ার উদ্দেশ্যে, অথবা হচ্ছে গিয়ে পরবর্তীতে এটার ক্যাপিটাল দাম বেড়ে গেলে বিক্রির উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে। আন্ডার আইএফআরএস কোম্পানিজ আর অ্যালাউড টু ভ্যালু ইনভেস্টমেন্ট প্রপার্টিজ ইউজিং ইদার এ কস্ট মডেল অর ফেয়ার ভ্যালু মডেল। The cost model is identical to the cost model used for property, plant and equipment. Just give me 1 second. The cost model is identical to the cost model used in property plant and equipment এর ক্ষেত্রে আমরা যেভাবে কস্ট মডেলটা ইউজ করছি সেম এই ক্ষেত্রেও আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে আমরা সেম মডেলটা ইউজ করব। ইফ কস্ট মডেল ইজ ইউজ, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট প্রপার্টি মাস্ট বি ডিসক্লোজ। সেক্ষেত্রে আমরা ফেয়ার ভ্যালুটাও ডিসক্লোজ করতে হবে। কোথায় করব? নোটসে। The fair value model, however, differs from revaluation model used for property, plant and equipment. To use fair value model, a company must be able to reliably determine property's fair value on the continuing basis. Under US GAAP, investment properties are generally measured using cost model. Investment property US GAAP এ আপনার cost model এ মেজার করতে হয়।